একদম আলাদা। কাউকে কথা দিয়ে এসেছি, কথা রাখতে পারিনি, আমার সর্বক্ষণ এটা মনে হয়। আর গায়ে মাথায় যন্ত্রণা তো ওটা আছে, কিন্তু এই নয় যে ছোড়দা বদলে গেছে, তার স্বভাব বদলে রাতারাতি সে অত্যন্ত মধুর স্বভাবের মানুষ হয়েছে। ও পিছিয়ে পড়ে, চোখের দিকে তাকিয়ে দেখো কে হয়, আমার স্বামী হন এই জন্মে। তাই হ্যাঁ, আচ্ছা, এই জন্যেই মাঝে মাঝে রেগে যান, রেগে গিয়ে তোমায় বকাবকি করে। আর কি করছে দেখো তো, দেখো আর্য, তোমার মাথায় যন্ত্রণার কারণ কি? ও ও ও কি হয়েছে? কি হলো আর্য? বেলচা দিয়ে আমার মাথায় মারলো। বেলচা জানো তো, মাটি তোলে, বিশাল ইয়ে হয়, খুব মারলো স্যার, মানে অনেক বড় পোস্ট, তার একটা কট সে কাটতেই চাইছিল না, খুব ধমক দিয়েছে, একটা সাংঘাতিক ধমক দিয়েছে, কাটো। তারপরে কেটেছে, এবং পরে প্রায় 15 দিন পরে আবার আমাকে বলছে, আমার সঙ্গে এখনো সম্পর্ক, তার খুব ভালোবাসে, সেও মা বলে ডাকে, মা আমি না ওই কটটা কাটতে চাইছিলাম না, তুমি বুঝলে কি করে? তাহলে আমি বুঝিনি, আমাকে ডিভাইন বুঝিয়ে দিয়েছে। জাস্ট ইম্যাজিন। কোথায় এলে? এসে পৌঁছেছ? এসে গেছি। কোথায়? ওয়েস্টার্ন পার্ট। কোন জায়গা? নর্মদা নদী, নর্মদা রিভার। আচ্ছা, কি করছো সেখানে? অনেক সাধু সন্ত। আমার তো এই জীবন ভালো লাগে না, ওয়ারিয়ারের জীবন, আমি এখানেই থেকে যাব, ভারতবর্ষে বলে ও আমাকে বলছে ওটাই আমার বড় ভুল, আমি দেশে ফিরে যাই ওদের সঙ্গে। আমি ভাবি এরা পরিবর্তন হয়েছে। ওকে নিয়ে চলে যায়, নিয়ে যাওয়ার পর একটা কুঠুরিতে ওকে বন্ধ করে দেয়, ওর মধ্যে ওকে খাওয়া দাওয়া দিত এবং ওকে বারবার বলতো লিখে দাও লিখে দাও লিখে দাও, ও লিখতে রাজি হতো না। ফাইনালি দেখছে ওর মুখে একদিন ওর হাজবেন্ড বালিশ চাপা দিয়ে মেরে দিচ্ছে। আমি ভাবলাম যে অনেক সময় প্রকট হয় না, তাহলে হয়তো উনি প্রকট হননি। বলে না ম্যাম, যিনি এসেছিলেন আমায় প্রোটেকশন দিতে প্রকট হয়েছেন। বলে কে? ম্যাম, জেসাস ক্রাইস্ট। জাস্ট ইম্যাজিন, ও জন্ম জন্মান্তরের সাধনা, ওর সাধক। মাইকেল অ্যাঞ্জেলকে না পাঠিয়ে জেসাস ক্রাইস্ট নিজে এসেছেন ওকে প্রোটেকশন দিতে পুরো জার্নিটাতে। যে লর্ড বুদ্ধার সময় তো পালি ভাষায় কথা হতো, তাহলে উনি কি করে বুঝলেন সেই ভাষাগুলো? এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। আমি এ ধরনের প্রশ্ন পেলে আমরা খুশি হই, এটা দর্শক শ্রোতাদেরও জেনে রাখা ভালো। সোল লেভেলে কোনো ভাষা থাকে না, না ইংলিশ, না বাংলা, না জার্মান, না পালি, কিচ্ছু না। সোল লেভেলে আমরা বুঝতে পারি এনার্জি টু এনার্জি কানেকশন। কিভাবে এদের সেবা করেছি, কত ভালোবাসি, কিন্তু আমার সঙ্গে কেন এরকম করলো? মানে তবুও মা তুমি ক্ষমা করে দাও। ম্যাম, ওনার মানে বলছেন আমি ক্ষমা করতে পারবো না, ওনার জন্য প্রচন্ড বড় প্রায়শ্চিত্ত রয়েছে, ওনাকে সেটা ভোগ করতেই হবে, তার কোনো বিধান নেই। তোমার স্পিরিট গাইডকে দেখো কে? তোমার প্রশ্নে অনেকগুলো প্রশ্ন ছিল, স্পিরিট গাইডকে যখন দেখলো সেটাই আসল, শ্রীকৃষ্ণ নিজে এসেছেন। যেই এসেছেন আমি বললাম তুমি তো পেয়ে গেছো, এবার তোমার যত প্রশ্ন করো। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্ট আবার স্বাগত জানাই। কে আছে তাই জন্যই তো ক্লিক করেছেন। আশা ম্যাম, আশা ম্যাম আমাদেরকে আজকে বলবে কথা রাখার কথা। কি কথা কি হয়, রাখা যায়? কেউ কি কথা রাখেনি? বা আমরা অনেক রকমের কবিতা পড়েছি যে 33টা বছর কেটে গেল তাও কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। আপনারা আশা করি অনেকেই পড়েছেন, অনেকে অনেক রকমভাবে আবৃত্তিতে স্কুলকে মাতিয়েছেন, কলেজে মাতিয়েছেন, যে কোনো জায়গায় আপনি মাতিয়েছেন, কিন্তু সত্যি কি পুনর্জন্মের সাথে এটা কি কোনোভাবে কানেক্টেড? আমি একটা ঘটনা দিয়েই কেন বলছি, কারণ আমি প্রথমবার এরকম একটা ঘটনা শুনেছি, আমার গায়ে কাটা দিয়ে দিচ্ছে যে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, আপনাদের অনেকের আগের বারে একটা প্রশ্ন এবং আমি কমেন্ট দেখেছিলাম যে ইনি বারবার নিঃশ্বাস কেন নিচ্ছেন। বয়স হয়েছে, বয়স হওয়ার ফলে ওনার একটা প্রবলেম আছে নিঃশ্বাসে, তাই জন্য ওটা হচ্ছে। সেটার জন্য আশা করব আপনারা সেই জিনিসটাকে সাইডে রেখে ঘটনাটাকে আপনারা মন দেবেন।
এবং পুরো পডকাস্টে যেভাবে কথা ম্যাম বলেছেন, কি বলবো, মানে আমি কিছুই না, মানে আমি জাস্ট বসে আছি, আমি শুনেছি, আমি একজন মিডিয়াম বলতে পারেন। আর ম্যাম যা আর্টিস্টিকলি যা বলেছে, আর কিছু বলার নেই। আর ম্যাম যেভাবে আমাদের সাথে কানেক্ট করেছেন এবং কথা বলার জন্য বলেছেন যে এই দিনে আমার ডেট দাও, হয়নি। আপনাদের একটা ছোট ঘটনা বলি, জানেন তো, আমাদের এর আগে আপনারা চাইছিলেন যে আশা ম্যাম আগে আসুক। সেই দিনকে একটা ঘটনা ঘটেছিল, ম্যাম যদি না থাকতো, হতে পারতো তার কলিগের সেই ফোনটাই পাওয়া যেত না। হ্যাঁ, অনেক ব্যাপার আছে, এই জিনিসটা আমি বলতে চাই না, কারণ এই ম্যাম আমাকে অ্যালাউ করেনি এই ব্যাপারটা, বা আমি ম্যামের সাথে ডিসকাসও করিনি। যাই হোক, পুরো পডকাস্টটা দেখুন, যেইভাবে ম্যাম আমাদের সাথে কনেক্ট করেছে, যেই নাম্বারটা ব্লিঙ্ক করছে সেই নাম্বারে ফোন করুন। সারা বিশ্বের বাঙালির কাছে আশা ম্যামের মতো আপনারা যদি থেকে থাকেন, সেরকম প্রমোশনাল কাজ বা ভালো জ্ঞান সারা বিশ্বে ছড়াতে চাইছেন, তার জন্যও আসতে পারেন। আর যে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, তার জন্যও কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট আশা ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? খুব ভালো, অনেক দিন পর, ঈশ্বরের হ্যাঁ, আশীর্বাদে খুব ভালো। হ্যাঁ, অনেক দিন পর দেখা হয়েছে আপনার সাথে। হুম। আর খুব ভালো রেসপন্স পেয়েছিলাম আমরা, এবং অনেক মানুষ ফোন করে বলেছে যে ম্যামকে আবারও নিয়ে আসতে। সকলকে ধন্যবাদ। আর প্রথমে একটু জিজ্ঞেস করো ছোট্ট করে, যে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল প্রথম পডকাস্টের পর? অসাধারণ। আহ, এর আগে তো আমি কাজ তো করছি, বাট এই পডকাস্টটা কে পডকাস্ট যখন তোমাদের সঙ্গে যোগাযোগ হলো, তোমরা জানালে, তো আমি খুব দ্বিধায় ছিলাম, কিন্তু সব কিছু আমি ঈশ্বরের কাছে রেখে করলাম, ঠিক আছে, ঈশ্বরকে বললাম, চলে এলাম। এবং তারপরে যা মানে যেদিন পাবলিশ হলো, 21 ডিসেম্বর 2025, মানে পাবলিশ হওয়ার সাথে সাথে আধা ঘন্টা পর থেকেই ফোন কল আসতে শুরু করলো। দুদিন পরে তুমি আবার বললে, আমার সব থেকে খুব ভালো লেগেছে। এখনো তো মানে আমার মেয়ে বলে যে ম্যাম বিখ্যাত হয়ে কেমন লাগছে। সো সুইট, সো সুইট। তো তারপরে তুমি আবার বললে যে ম্যাম এরপরে আবার ফেসবুকে যাবে, সরি। এবং তারপরে এবং সেই পডকাস্টটা 2 মাসের বেশি হয়ে গেছে। হ্যাঁ, সেটার থ্রুতে এখনো রেগুলার আমার এনকোয়ারি আসে, ক্লায়েন্ট আসে। এবং সত্যি কথা বলবো, আমি তো টিচার কৌশিক, আমার প্রচুর সন্তান, স্টুডেন্ট, তারা সন্তান আমার সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। কিন্তু এই পডকাস্টের পরে আমার পরিধিটা আরও বেড়ে গেছে, মানে ম্যাক্সিমাম জন আমাকে মা বলে ডাকে। মা, একটা কথা ছিল, আশা মা বলছেন, মা সমস্যাগুলো সব তোমার কাছে বলছি, তুমি যেভাবে বলবে সেভাবে আমরা এগোবো। এই প্রাপ্তিটা জীবনে অনেক বড়। মা তো আমি আছি, কিন্তু এই যে এত সন্তান আজকে আমার, এবং অন্তর থেকে তারা আমাকে মা বলে গ্রহণ করেছে, অন্তর থেকে। একজন বলছে আমার মা তো মারা গেলেন, কাজ হয়ে গেছে, তুমি আমার মা আজ থেকে। 3 দিন আগেই তার সঙ্গে আমার একটা শর্ট সেশন ছিল, আসবে মা, দেখা করতে আসবে। আমরা অবশ্যই আসবে। কত দূর থেকে, বর্ধমান থেকে আসছে, মিদনাপুর থেকে আসছে। এবং পডকাস্ট হওয়ার পরে একজন কৃষ্ণনগরের 77 বছর বয়স, তিনি বলছেন মা একবার ছুঁয়ে দেখবো, আপনি আমার মা, আপনাকে পডকাস্টে দেখে মনে হলো যেন আমার মা বসে আছে। এটাই আমার প্রাপ্তি। আর আমার কর্মক্ষেত্রটা তো বেড়ে গেছেই, প্রচুরভাবে বেড়েছে। তার জন্য কে পডকাস্টের কাছে আমি খুব গ্রেটফুল। সব ঈশ্বরের কাছে তো গ্রেটফুল, তিনিই সংযোগটা করে দিয়েছেন। আর তোমাদের, তুমি আর তোমার ভাই, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। আর ভালো লাগে না, মানে একটু বিখ্যাত হয়েছি, 10টা মানুষ দেখছে, চিনছে, ফোন করছে, একটা আলাদা ধরনের ব্যাপার। আপনি কিছুদিন আগে একটা জায়গায় বক্তৃতাও দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সেই ছোট্ট করে রেখে আমার ঘটনায় ঢুকবো। আমি জানি লোকেরা বসে আছে আপনার কাছ দিয়ে সেই পিএলআর এর ঘটনা, ছোট্ট করে দিয়ে ব্যাপারটা বলেন। পডকাস্টের কদিন পরেই ফোন এলো একটা, মানে ফোন না, আগে মেসেজ, ম্যাম যদি 5টা মিনিট সময় পাই। তারপর আমি সময় করে ফোন করতেই ফোন এলো। তিনি রোটারিয়ান, ওকে, উনি রোটারিয়ান, ওনার নামটা আমি বলছি বার করে। তিনি বললেন আপনার পডকাস্টটা দেখেছি, এই বিষয়ের উপরে আমরা একটা
এ পডকাস্ট করতে করতে চাই। হ্যাঁ, আমাদের ইন্টারভিউ হয়, আমাদের প্রোগ্রাম হয়। ঠিক আছে? তো আমি বললাম যে, "কবে?" ১ম এ আমি এটাই এই যে রোটারিয়ান দেবযানী। দেবযানী ম্যাম। হ্যাঁ, উনি হলেন হাইকোর্টের লয়ার এবং ডিরেক্টর, যে জোনের উনি হয়ে কাজ করেন রোটারিতে, সুন্দরবনের ডিরেক্টর। বলল, "কর্মা ব্যালেন্সের উপর আমরা একটা প্রোগ্রাম করতে চাইছি। আপনি যদি গেস্ট হয়ে আসেন।" তাহলে এটা আমার কাছে বিরাট বড় একটা পাওনা। তখন বলছে, "না ম্যাম, আপনি আসবেন সেটা আরও বড় পাওনা।" তাহলে আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ দিচ্ছি যে এই এত বড় সুযোগটা তিনি আমাকে করে দিয়েছেন। তার নির্দিষ্ট দিনে সব ঠিক করে গেলাম এবং অপূর্ব অনুভূতি, যা রিসেপশন আমি পেয়েছি, তারপরে যারা দর্শক এসেছিলেন, সেখানে তাদের যে আগ্রহ এই বিষয়ে, এবার এবং পরে প্রশ্ন উত্তর পর্বও আলোচনা হয়েছে। প্রত্যেকে খুশি হয়েছেন এবং ইনি যিনি অর্গানাইজ করেছিলেন রোটারি ক্লাব ক্যালকাটা, মানে রোটারি ইন্টারন্যাশনাল থেকে, তারাও খুব খুশি এবং এটা আমার জীবনে একটা বড় প্রাপ্তি। আর এমনিতেও বিভিন্ন জায়গায় আসা যাওয়া থাকেই, এর উপরে আমাকে কথা বলতে ডাকা হয়। বাট এটা আমার রোটারি ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করা, মানে তাদের কাছ থেকে একটা আহ্বান পাওয়া, তাদের মঞ্চে গিয়ে বলা আমার সাবজেক্টটা নিয়ে, বলবো না আমাদের এই সাবজেক্টটা নিয়ে বলা, মানুষ যে অ্যাওয়ার হচ্ছেন, এটা আমি কৃতজ্ঞ গডের কাছে। থ্যাংক ইউ ম্যাম। তাহলে আজকে আমাদের প্রথম ঘটনা বা প্রথম আপনার কাছে যে কেস স্টাডি আছে সেটা নিয়ে যদি বলেন। আজকে আমি শুরু করব একটি সুন্দর ঘটনা দিয়ে। মেয়েটি আমাকে ফোন করেছে, "ম্যাম, ভীষণ সমস্যা সংসারে। স্বামীর সঙ্গে কোনো সমস্যা নেই, স্বামী খুব ভালোবাসেন, 2টি ছেলে মেয়ে। সমস্যাটা হলো পরিবারে, মানে ওনার বিরুদ্ধে বিভিন্ন রকম কথা আত্মীয় স্বজন, মানে স্বামীর সঙ্গে ফাটল ধরানোর জন্য। আর ওনার যে শাশুড়ি লাগাতার ব্ল্যাক ম্যাজিক করে যাচ্ছে সম্পর্কটাকে ফাটল ধরার জন্য। আর সে আমাকে বলছে, ম্যাম আমার না ভালো লাগে না, আর এমনিতেই ও ভীষণ সাত্ত্বিক টাইপের। এই সংসার এগুলো আমার মনে হয় আমি যদি সংসার না থাকতো আমি সাধক হয়ে চলে যেতাম। আমি একটু জানতে চাই আমার এই জন্মে সোল পারপাস কী, এবং আমি কি ছিলাম, এবং এই রকম সংসারে স্বামীর সঙ্গে এত সুন্দর সম্পর্ক, কোনো কষ্ট নেই, অভাব নেই, সুখী 2টো সন্তান নেই, কিন্তু শ্বশুরবাড়ির পারিপার্শ্বিকতা নিয়ে এত সমস্যা কেন? তারপরে যাওয়া হলো। প্রথমে তো পৌঁছে গেল, ট্রান্স থেকে নিয়ে যাওয়া হলো পিএলআরে। প্রথমে কি দেখছো? আমি নিজেকে দেখছি সাধক অবস্থায়। প্রথমে আমরা দেখাই একটা খোলা জায়গায় দাঁড়িয়ে আছে, পায়ে কি পরা আছে না পরা আছে, ও ডাইরেক্ট দেখলো নিজেকে সাধক। মাঠে চারিদিকে মাঠ, 2-1টা গাছ, একটা গাছের নিচে বসে আছে। আর কি দেখছো? ছেলেরা খেলা করছে। চেনো ছেলেদের? গ্রামের ছেলে সব, ওরা আসে, খেলে, আমার কাছে বসে, চলে যায়। সাধনা করছো কতদিন? জ্ঞান হয়ে থেকেই, মানে ও জন্মেছেই প্রায় সাধক হয়ে। আমি ভুলে গেছি কবে থেকে সাধনায় বসেছি। নাম কি? বোধি। একদম তীব্র সাধনা। তারপরে আরেকটা লাইফে গেল, সেখানেও দেখছে সাধনা করছেও। এবার দেখো তো, তোমার এই জন্মে তোমার পরিবারে এই যে সমস্যাগুলি, সে তোমার পূর্বজন্মের সেই ঘটনায় যাও, কিছু দেখছি না, কাউকে দেখতে পাচ্ছি না এই জন্মে। তাহলে কি দেখছো? আমি দেখছি আমি সাধক, সাধনা করছি। তুমি কাউকে দেখতে পাচ্ছ না,
তাহলে এদের সঙ্গে এই ধরনের কর্ম কেন তোমার? শাশুড়ি ব্ল্যাক ম্যাজিক করে যাচ্ছেন, আত্মীয় স্বজনরা স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য তার কান ভাঙে, তোমার নামে উল্টোপাল্টা কথা বলে। তোমাকে একটা তো কর্মা আছে। চলো, আমি 5 থেকে 1 কাউন্ট করব, তুমি আবার সেই বিশেষ পূর্বজন্মে চলে যাবে। কিন্তু আবার দেখছে সাধক। স্পিরিট গাইডটিকে জিজ্ঞেস করলাম, আমার জানিয়ে দিলেন এই যে এই জন্মে যে ওর আত্মীয় স্বজন, স্বামী, সন্তান, শ্বশুরবাড়ি, এই প্রথম সম্পর্ক। একটা কথা বলে নি, আমরা কিন্তু প্রতি জন্মে কিছু না কিছু নতুন সম্পর্ক তৈরি করি, নতুন কর্মা তৈরি করি। এই জন্মে এরা সব ওর জীবনে প্রথম। সাধনা করতে করতে এইবারে না ডিস্টার্ব করতে আসেনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। তোমার স্পিরিট গাইডকে দেখো কে। তোমার প্রশ্নে অনেকগুলো প্রশ্ন ছিল ওর। স্পিরিট গাইডকে যখন দেখলো, সেটাই আসল, শ্রীকৃষ্ণ নিজে এসেছেন। যেই এসেছেন আমি বললাম, তুমি তো পেয়ে গেছো, এবার তোমার যত প্রশ্ন করো। আমি সাইডে, আজকে আমি আর কোনো প্রশ্ন তোমাকে করব না, তুমি এনাকে জিজ্ঞেস করে। কেন আমি বুঝলাম আমার আর থাকার জায়গা নেই ওখানে। যা যা প্রশ্ন করেছিল প্রত্যেকটা প্রশ্নেরও উত্তর পেল, এবং মাঝখানে একটা কথা বলল, আমি যেই পিএলআরে বসেছি উনি কিন্তু খুশি নন। আরে কেন? ওনার মুখ দেখে মনে হচ্ছে খুশি না। না, ভগবান মানে শ্রীকৃষ্ণ খুশি নন, তার কারণ। আরে কেন? তখন ওনাকে উত্তর দিল, তুই যে সাধনাটা করছিস সেটা ভীষণ গোপন বিষয়, তুই সাধনা করছিস, সেটা সবাই জানুক, সেটা আমি চাই না। ও তো জন্ম জন্মান্তরেও সাধনা করেই আসছে, গৃহী হিসাবে বা সাধারণ মানুষ হিসেবে নিজেকে একটা বারও দেখেনি। এই যে জন্মটা ওর, সব নতুন সম্পর্ক তৈরি হয়েছে, এবং বলবো এটার কারণ কি আমি একটু পরে। তখন আমি বললাম, ওনার কাছে ক্ষমা চাও যে আপনি খুশি না হলেও, এটা না হলে তো আমি নিজেও জানতে পারতাম না, আমি কি উদ্দেশ্যে এই জন্ম নিয়েছি জানতে পারতাম না, তুমি ওনার কাছে ক্ষমা চেয়ে বলো। তখন বলছে আমি এখন কীরকম, বললো না, হাত তুলে আমাকে করছে যে ঠিক আছে। তাহলে এটা ইউনিভার্সের ইচ্ছে ছিল, ওনারও ইচ্ছে ছিল বলে তুমি বসেছ, তা নাহলে বাধা আসতো তোমার। বললো হ্যাঁ ম্যাম ঠিক বলেছেন। তারপর আমি বললাম, ওনার সাজ পোশাকটা কি? বললো ওই ধুতি পরা, হলুদ ধুতি ছিল সেদিন, আর মাথায় ছোট একটা শিখি মতো, মানে মুকুটের মতো ঘেরা দেওয়া, মানে সেই যে রাজমুকুট সেরকম না, হালকা ব্যান্ডের মতো, আর একটা পালক রয়েছে ওনার, ময়ূরের পালক। আমি বললাম পালকটা চাও, এই সুযোগ, পালকটা চেয়ে নাও, এই সুযোগ আর পাবে না। তখনও বলছে আমি চাইতে পারছি না মাম। আর কেন? বলছে আমার তো কোনো আকাঙ্ক্ষা নেই, আমি ওটা ওনার কাছে চাইতে পারবো না। আরে বাহ, মানে সিদ্ধতারও এই জায়গায় পৌঁছে গেছে। আর সোল পারপাস কি? এই যে তুমি পারিবারিক জীবনে এসেছো, সোল পারপাস কি এই জন্মে? সেবা। এবং ও কিন্তু ভীষণ সেবা করে, এবং বাইদা বাই বলে রাখি, ও আমার পেটেদের জন্য, আমার যে 4 পায়ের বাচ্চা বাইরে যাদের খাওয়াই, মানে আমি খাওয়াই না, সরি, ঈশ্বর আমার মধ্যে দিয়ে যাদের ব্যবস্থা করেন খাওয়ার, তাদের জন্য আগে আমাকে পাঠিয়ে দিয়েছে। ম্যাম আপনাকে আমি এক্সট্রা একটা পাঠাবো অ্যামাউন্ট, আপনি কিন্তু না বলবেন না। আরে কেন মা, এক্সট্রা কেন? বললো না, আপনার 4 পায়ের বাচ্চাদের জন্য। আরে ঠিক আছে, তাহলে আমি না বলবো না। এরকম আমার মানে ক্লায়েন্টরা করে, মানে যখন ওনারা জানতে পান নিজে থেকে এগিয়ে এসে, এটাও ঈশ্বরের কাছে আমার একটা পরম পাওয়া,
ম্যাম কিছু এক্সট্রা পাঠাচ্ছি, ওটা 4 পায়ের বাচ্চাদের জন্য আমার, আপনার। ঠিক আছে। বলে ওর এই জন্মে আমার হলো একটা অভিজ্ঞতা, আর দ্বিতীয় হলো সেবা। অভিজ্ঞতাটা কি? ও যখন পরে ফিডব্যাক দিয়েছে তখনও বলেছে এবং সেদিনও বলল যে ম্যাম আমরা তো দূর যাত্রা করি ট্রেনে করে, যেতে 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 অনেক দূরে যাই, কিন্তু মাঝখানে আমরা একটা হল্ট নেই। এই সাংসারিক জীবনটা আমার হল্ট, কারণ আমি তো কোনো কালে সংসারী ছিলাম না, এবং প্রতি জন্মে আমি পুরুষ হয়ে এসেছি, তপস্বী ছিলাম, পুরুষ হয়ে এসেছি, এবং একটা নারী জীবন আমাকে দেওয়া হলো। ডেস্টিনেশন কি, নেক্সট ডেস্টিনেশন যখন জিজ্ঞেস করলাম বললো জ্ঞানগঞ্জ। জ্ঞানগঞ্জ এর পরের যে জন্ম ওর, শ্রীকৃষ্ণই বলে দিলেন ওনাকে জ্ঞানগঞ্জ। এবং ওর যে শারীরিক প্রবলেম ছিল সেটা ছিল সাইটিকার প্রচণ্ড পেন আর পায়ে ব্যথা। ম্যাম পা গুটিয়ে বসতে পারি না, আর অসম্ভব কোমরে যন্ত্রণা, এই দুটোও ছিল। মানে সোল পারপাস প্লাস এই শারীরিক সমস্যা এইটা, আর প্লাস পরিবারে যে ওই যে শাশুড়ি ব্ল্যাক ম্যাজিক করেন, স্বামীর সঙ্গে অন্য বিচ্ছেদ করানোর চেষ্টা করে, এগুলো সব জানা হলো। আরও তো অনেক কথা, সেগুলো বলতে গেলে 2-2.5 ঘন্টা লেগে যাবে। মানে মেন বিষয় এইটা। এইবারে যখন সোল টু সোল কন্ট্যাক্টে নিয়ে যাওয়া হলো ফরগিভনেসে, তখন সবাইকে ক্ষমা করছে, শাশুড়িকে ক্ষমা করতে পারছে না। বলে করো, নইলে এটা সাইকেল হবে। বলছে না, উনি ভীষণ শাস্তি পাবেন। এই যে ব্ল্যাক ম্যাজিক, এটা তো ভীষণ খারাপ জিনিস, উনি ভীষণ শাস্তি পাবে। আমি ক্ষমা করার থেকে বড় কথা, ওনার এইটা হবে না সংশোধন, ওনার ক্ষমা হবে না ইউনিভার্সের কাছে। মানে এইরকম পর্যায়ে বলছে আমি কিভাবে এদের সেবা করেছি, কত ভালোবাসি, কিন্তু আমার সঙ্গে কেন এরকম করলো। মানে তবুও মা তুমি ক্ষমা করে দাও। ম্যাম ওনার মানে বলছেন আমি ক্ষমা করতে পারবো না, ওনার জন্য প্রচণ্ড বড় প্রায়শ্চিত্ত রয়েছে, ওনাকে সেটা ভোগ করতেই হবে, তার কোনো বিধান নেই। আর ছেলে মেয়ে স্বামী সব ভালো, এই জন্মেই তাদের সঙ্গে প্রথম আমার সম্পর্ক। আমি চাই সুখে শান্তিতে যতদিন থাকবো, তারপরে এরা দাঁড়িয়ে গেলে জীবনে আমি আবার নিজের সংসারে থেকেই আমি সাধনা করব। হয়ে গেল, কট কাটিং হয়ে গেল। তারপরে 24 ঘন্টা পরে যখন ফিডব্যাকটা দিচ্ছে, বলছি ম্যাম খুব হালকা লাগছে এবং ডান পায়ের ব্যথাটা কমে গেছে, একদম কমে গেছে, বাকিগুলো আশা করি আস্তে আস্তে কমবে। তারপরে আমি বোধহয় তোমার মাস খানেক না কিছুদিন পরে আমি ওকে একটা চাইলাম যে এখন কীরকম আছো, ফিডব্যাক। ও আমাকে লিখলো, আমি জিজ্ঞেস করেছিলাম মা এখন কেমন আছো। তার আগে ও লিখেছে, এটা হলো 13ই ফেব্রুয়ারিতে, ম্যাম আমার তো মেডিটেশনটা হচ্ছে না ভালোভাবে, আমি করব বুঝতে পারছি এবারে, ঠিক আছে। তারপর আমি করলাম যে তুমি করো, দাঁড়াও আমি ওকে একটা, আচ্ছা 4 জানুয়ারি ও আমাকে আমি আগে ওকে মেসেজ করলাম কেমন আছো, তারপরে ও লিখলো, আমাকে টেক্সট করলো, ভালো আছি ম্যাম, সবাই ভালো আছে, আপনারা ভালো আছেন তো। আমি লিখলাম যে হ্যাঁ মা, স্টে ব্লেস। আবার লিখলো ম্যাম ভালো আছেন তো। আমিও লিখলাম যে হ্যাঁ ভালো, ঠিক আছে। তারপরে আমাকেও লিখলো, আমি আপনার ম্যাম আমি আপনাকে মনে করছিলাম, অনেক পরিবর্তন হচ্ছে জীবনে, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, আপনার জন্যেই পসিবল হয়েছে, থ্যাংক ইউ। তো আমি ওকে আবার একটা টেক্সট করলাম, সমস্তটা ঈশ্বর, তিনি করেন, তিনি পথ দেখান আমাদের, আমরা তো নিমিত্ত মাত্র। মা তোমার যে পরিবর্তন হয়েছে এই জন্য আমি ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ, ভালো থাকো। আর কি কি হয়েছে একটু যদি আমায় ভয়েস মেসেজ করে পাঠাও খুব ভালো হয়, ঠিক আছে, খুব ভালো হয়। একটু মানে এগুলো তো সব টেস্টিমনি, সাক্ষ্য,
ক্লায়েন্টদের খুব ভালো লাগবে আমার। ওকে, ভালো থাকো, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করো, তোমার সন্তান, পরিবার, স্বামী সবাইকে আশীর্বাদ করো। ভালো। এরপরে ও 25 জানুয়ারি আমাকে, মানে সেই দিন অনেক রাত হয়েছিল, ফিডব্যাক দিতে পারিনি, পরের দিন ফিডব্যাকটা দিয়েছে। হ্যাঁ ম্যাম, সরি, গুড মর্নিং। কালকে রাতে আপনাকে আর মেসেজ করতে পারিনি, খুব ঘুম পেয়ে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তো মানে সাইটিকার পেনটা তো সেদিনই একটা পায়ের সেরে গেছিল, তারপরের দিনে সেটা বুঝতে পেরে আপনাকে তো মেসেজ করলাম। আর এখন যেটা হচ্ছে, কোমরের পেনটাও মানে 90% গন। আর একটা অন্য পায়ের যে সাইটিকার পেনটা ছিল সেটাও 90% গন। তারপর ফ্যামিলির যে প্রবলেমগুলো ছিল সেগুলোও দেখছি আস্তে 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 অনেকটা কম হয়ে আসছে। তো এইগুলো আর কি, এই সমস্যাগুলোই তো ছিল। তো আমি বুঝতে পারছি সমস্যাগুলো সলভের দিকে যাচ্ছে। এবং আমার শাশুড়ির সাথে তো আমি ওই তান্ত্রিক ক্রিয়াকলাপটা জানার পর থেকে তো আমি, আর ওনার দুর্ব্যবহার এত ছিল আমার সাথে, আমি সেই কারণে ওনার সাথে কথাবার্তা বলাও বন্ধ করে দিয়েছিলাম টোটালি। তো সরস্বতী পুজোর দিনে আমার কাছে ক্ষমা চেয়েছে, যা যা করেছি, মানে স্বীকার করেনি তান্ত্রিক ধরেছে বা কিছু, কিন্তু যা যা করেছি সবকিছুর জন্য ক্ষমা করে দে, আমার সাথে কথা বলতে হবে, এইসব করে আর কি সবকিছু। মানে আমি বুঝতে পারছি ওরা ডাউন হচ্ছে, ডাউন ইন দা, মানে ডাউন বলতে কিরকম, মানে সম্পর্কগুলোকে ওরাও চাইছে এবার, মানে যে একটা আমার, মানে কি বলবো, ওনারা যেটা মানে পায়ের তলায় পিষে দেওয়ার মতো যে, মানে ওদের যে মেন্টালিটিটা ছিল, সেটা আস্তে 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 মানে পরিণত হচ্ছে। আমি সম্মানটা পছন্দ করি, রেসপেক্টটা পছন্দ করি, সেটা ওরা দিতে শিখছে। তো সেই জন্যই আপনাকে মেসেজটা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আপনার থ্রু দিয়েই তো ধরুন ইউনিভার্সের সাথে কানেক্ট করে সব আশীর্বাদ পেয়েছি। আর একটা জিনিস যেটা বুঝতে পেরেছি সেটা হলো, আগের জন্মগুলোতে সব পুরুষ জন্মই ছিল আমার, আর সবগুলোই মোটামুটি ওই সাধকই ছিলাম আমি। তো লাস্ট যে বার্থটা দেখলাম গৌতম বুদ্ধের বার্থটা, তো তারপরে আমার মানে শুধুমাত্র জ্ঞানগঞ্জে যাওয়ার জন্যই মেয়ের জীবনটা তো আমি কোনোদিন দেখিনি। তো সেই শিক্ষাটাই আমার নেবার ছিল। এই জীবনটা মানে খুব সুন্দর করে মানে সাজানো হতো, সবকিছুই সাজানো আমার। মানে আপনি যদি দেখেন, এক ছেলে এক মেয়ে, হাজবেন্ড খুব ভালো, হ্যাঁ, সবকিছুই সাজানো ছিল, শুধুমাত্র এই একজনের জন্য সবকিছু যেন সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছিল। তো ভগবান এই নারীর জীবনটা কেমন হয় সেইটার লেসনটা নিতেই পাঠিয়েছিলেন। তো এরপরের মানে এই জন্মের পরেতে তো আর কিছু নেই, তো আমি বেশ মানে এবার ভালোই আর কি হ্যাপি। ঠিক আছে, এটুকুই বলার ছিল। এই টেস্টিমনি। এইবারে ওই যে সাইটিকার ব্যথা আর পায়ে ব্যথা কেন, জন্মান্তর ধরে তো ওই যে বসে সাধনা করছে, পদ্মাসনে বসা স্ট্রেট হয়ে, এই জন্য ওই পেনটা এই যখন মানুষ্য জীবনে এলো ওই পেনটাও বহন করে আনলো। এবং দুটোই এখনো তুমি নিজেই শুনলে, আমাদের শ্রোতা দর্শকরাও শুনলেন যে বাপরে, দুটোই চলে গেছে এবং সংসারে শান্তি, এবং শাশুড়ি এসে ক্ষমা চাইছেন। এটাই হলো পিএলআর এর ম্যাজিক। সত্যি আমি যতবারই পিএলআর আপনার কাছে শুনলাম, মানে যতবার, মানে কি আগের 3টে ঘটনা, আজকে এই নিয়ে 4টে হলো, এত সুন্দর করে আপনি বলেন এবং এত সুন্দর করে কাজ হয়, ফিডব্যাকটাও খুব ভালোভাবে বলেছেন কিন্তু উনি, অসাধারণ। অসাধারণ। মানে উনি স্যাটিসফাই, সেটা কিন্তু ওনার কথার মধ্যে সেই ব্যাপারটা আছে যে কোনো না কোনোভাবে ফুটছে যে না, আমি আশা ম্যামের কাছে গিয়ে আমি সেই ব্যাপারটাকে আমি ভালো হয়েছে। তো ম্যাম, আমি নেক্সটে কিসে যাব, নেক্সটে কি শুনতে চলেছি?
আচ্ছা, নেক্সটে দু একটা কথা বলি। আগের যে পডকাস্টে হুম হুম। দু তিনটে প্রশ্ন এসেছিল। যেমন? একজন প্রশ্ন করেছিলেন যে লর্ড বুদ্ধার সময় তো হুম পালি ভাষায় কথা হতো, হুম তাহলে উনি কি করে বুঝলেন সেই ভাষাগুলো? হুম এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। হুম আমি এ ধরনের প্রশ্ন পেলে আমরা খুশি হই। এটা দর্শক শ্রোতাদেরও জেনে রাখা ভালো। সোল লেভেলে কোনো ভাষা থাকে না, না ইংলিশ, না বাংলা, না জার্মান, না পালি, কিচ্ছু না। সোল লেভেলে আমরা বুঝতে পারি এনার্জি টু এনার্জি কানেকশন। মানে এটা ইন্টার ইন্টার টেলিপ্যাথির কথা হচ্ছে। টেলিপ্যাথিতে, এনার্জিতে দেখতেও পাবে, তুমি এনার্জি ফর্ম দেখবে। তুমি কৌশিক, তোমার এই শরীর দেখবো না, কিন্তু এনার্জিটা দেখা যাবে, লাইটটা দেখা যাবে, এবং আমি ফিল করব। আমার বাবা যদি আসেন, তার এনার্জিটা আমি ফিল করব, তিনি কি বলছেন সেটা ফিল করব। সোল লাইফে আমাদের এই ফিজিক্যাল বডি থাকে না এবং কোনো ভাষা থাকে না। এনার্জিতে কথা হয়, এনার্জিতে ভাবের আদান প্রদান হয়, এবং সমস্ত কিছু এনার্জিতে হয়। সোল লাইফটা, সোল ওয়ার্ল্ডটা কমপ্লিটলি এনার্জি। তুমি ফিল করতে পারবে মানে সমস্ত সেখানে কোনো কিছু। ল্যাঙ্গুয়েজ নেই, কোনো ভাষা নেই। মানে আমি ওনাকে দেখছি, উনি আমাকে দেখছেন, টেলিপ্যাথির মধ্যে আমি বুঝতে পারছি উনি কি করছে, বা উনি ওই যে আপনি বললেন না শ্রীকৃষ্ণ উনি রেগে গেছেন, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি দেখে বুঝতে পারছি বা ফিল করছি। ওই ফিল করছি। রেগে যাননি, মানে অসন্তুষ্ট। অসন্তুষ্ট, মানে একটু বিরক্তি হয়েছে যে একটু তুমি এই বিরক্ত। কাজটা করে আমি বিরক্ত হ্যাঁ। হলাম। এবং আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি আরো দুটো পাস লাইফে যাবে? হুম। বললো না, উনি যখন খুশি নন, রাজি নন, আর যতটুকু দেখার আমার দেখিয়ে দিয়েছেন, আর আমি ম্যাম যাব না। এবং আর একটা ইন্টারেস্টিং জিনিস, আমি যখন ও আমাকে বলল যে ম্যাম, আমার না স্পিরিট গাইড কিন্তু আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে আমি দেখতে পাইনি, মানে ওনাকে ডাকা হয় প্রোটেকশন দেওয়ার জন্য। হুম। আমি ভাবলাম যে অনেক সময় প্রকট হয় না, তাহলে হয়তো উনি প্রকট হননি। বলে না ম্যাম, যিনি এসেছিলেন আমায় প্রোটেকশন দিতে প্রকট হয়েছেন। আলে কে? ম্যাম, জেসাস ক্রাইস্ট। জাস্ট ইম্যাজিন, ও জন্মান্তরের সাধনা, ওর সাধকও। মাইকেল অ্যাঞ্জেলকে না পাঠিয়ে জেসাস ক্রাইস্ট নিজে এসেছেন ওকে প্রোটেকশন দিতে পুরো জার্নিটাতে। আমরা ধর্ম নিয়ে কত হানাহানি করি তো। একটা সেশনেই দেখো, তাকে প্রোটেকশন দিতে এলেন জেসাস ক্রাইস্ট, আর তার স্পিরিট গাইড হয়ে এলেন লর্ড কৃষ্ণা। আপনার মনে হয় না সব এক? সুপ্রিম পাওয়ার তিনি এক, বিভিন্ন রূপে আমরা দেখি তাকে। যেদিনকে মানুষ এই কথাটা বুঝে যাবে না, সেদিনকে আর ধর্ম থাকবে না। থাকবে না। বা ধর্ম থাকলেও যুদ্ধ থাকবে না, ধর্ম যুদ্ধ থাকবে না। হ্যাঁ, থাকবে না। সুপ্রিম পাওয়ার তো তিনি তো বিভিন্নভাবে আসছেন, সত্যের পথ দেখাচ্ছেন, আমরা বুঝতে পারি না। মানে অসাধারণ। যে আর সব থেকে বড় কথা, আমরা যখন স্পিরিট লেভেলে দেখি না, আমরা যাকে নিয়ে ভাবি বেশি, যাকে মানি বেশি, তিনি সেই রূপে কিন্তু আসেন। হ্যাঁ। আমি যখন গেছিলাম, আমার গুরু ভাই নিয়ে গেছিলেন আমাকে, আমি দেখেছিলাম জেসাস ক্রাইস্টকে এবং সিংহাসনে বসা প্রচুর অ্যাঞ্জেলস। আমার আরেক ক্লায়েন্ট দেখেছেন বিষ্ণু লোকে, ওনাকে স্পিরিট গাইড নিয়ে গেছিলেন, ইনি দেখলেন শ্রীকৃষ্ণকে। অ্যাকচুয়ালি আমরা যে পথটা দিয়ে এগোই, যে বিশ্বাসটা নিয়ে এগোই, আমাদের কাছে সেই রূপেই কিন্তু সুপ্রিম পাওয়ার ধরা দেন। আর এই যে সেশনটা, এর মেন মানে সব থেকে ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস এটাই যে ও হিন্দু মেয়ে, জেসাস ক্রাইস্ট এলেন, তিনি ওকে প্রোটেকশন দিতে জার্নিতে, লর্ড কৃষ্ণা এলেন তার স্পিরিট গাইড হয়ে। হাউ ডু ইউ এক্সপ্লেন? কিভাবে ব্যাখ্যা করবে? আর এরপরে আর কিছু থাকে ব্যাখ্যা করার? আর ম্যাম সেকেন্ড প্রশ্ন কি ছিল ম্যাম? একটা তো পালির ব্যাপারটা জানতে চাই। সেকেন্ড প্রশ্ন? হ্যাঁ, সেকেন্ড প্রশ্ন আরেকটা বলছে, উনি তো লর্ড বুদ্ধার মধ্যে লীন হয়ে গেছিলেন, তাহলে আবার জন্ম নিলেন কেন? লীন হয়ে গেছিলেন, কিন্তু উনি লর্ড বুদ্ধা নন। উনি লর্ড, যেমন অনেকে আছে হনুমানজিকে খুব মানে, এত ভক্ত হয়ে যায়, একটা সময় সে মনে করেন ভক্তিতে যে আমি লীন হয়ে যাচ্ছি হনুমানজির মধ্যে, এরকমও আছে।
বা আমি লর্ড বিষ্ণুর মধ্যে লীন হয়ে যাচ্ছি, কিন্তু তার মানে আমি কিন্তু সে নই। আর ভগবানও কিন্তু যুগে যুগে আসছেন তো। হুম, লর্ড বুদ্ধার মধ্যে লীন হলেই যে জন্ম নেবেন না, নট দ্যাট। ভগবানও যুগে যুগে বিভিন্ন রূপে আসছেন, সেটা তো আমরা জানি। তো আমার মনে হলো এই দুটো প্রশ্নের উত্তর দেওয়া খুব নিশ্চয়ই। দরকার, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিশ্চয়ই। আমি সেই জন্য দিলাম উত্তর দুটো। ম্যাম, আমরা এর পরের ঘটনায় যাব, যেটা আপনার মনে হয় যে আপনার কাছে কর্ম নিয়ে কোনো ঘটনা আজকে রাখবেন কি? কি নিয়ে? কোনো কর্মফল, যার আগের জন্মে কর্ম সেই এই জন্মে এসে সে ভুগছে, বা সেটার জন্য সে আপনার কাছে এসছে, আপনার কাছে বলছে যে আমি এরকম প্রবলেম হচ্ছে, তারপর পিএলআর করার পর দেখা যাচ্ছে যে কর্মটা ওনার খারাপ ছিল, এরকম হয়? হ্যাঁ, এটা যদি রাখেন একটা। একটা রিসেন্ট আমার হয়েছে, এটা অফলাইন সেশন হয়েছে। তিনি নিজেও স্পিরিচুয়াল মডালিটির মধ্যে আছেন। তার পরিবারে মানুষজনও আছেন এবং বয়সটা খুব বেশি নয়। এই বয়সে শরীরে তার এত কষ্ট, মানে বিভিন্ন রকমের রোগ। এক তো ভীষণ মোটাসোটা, প্রায় এই কিছুদিন আগে চোখেরও একটা অপারেশন হলো। মানে কি নেই শরীরে কষ্ট, সুগার থেকে শুরু করে কিডনির প্রবলেম। আর আরেকটা সমস্যা আছে, দম বন্ধ হয়ে আসা। ওটার একটা টার্ম উনি বললেন, আমি মাথায় রাখতে পারিনি, মেডিকেল টার্ম আছে, আর আমি যেটা জানি না টার্মটা ঠিক মতো, আমি সেটা এখন বলবো না, ঠিক আছে? কিন্তু ওটার একটা মেডিকেল টার্ম আছে, মানে মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছি না। তো এই সমস্ত কারণগুলোর জন্য, এবং একাকিত্ব, বাবা মা ভাইয়ের সঙ্গে সম্পর্ক ওনার এখন বর্তমানে নেই, আগে ছিল, কিন্তু এখন মধুর সম্পর্ক নয়। আর শরীর, মেনলি ওর পয়েন্ট ছিল ওনার শরীরের সমস্যা। কেন এত মা আমাকে জানাবেন, আমি এইটাই জানতে চাই, এই বয়সে কেন এত কষ্ট। তা আর খুব তাড়াতাড়ি উনি নিজে তো সাধনার মধ্যে ইয়ের মধ্যে আছে, খুব তাড়াতাড়ি ট্রান্সে চলে গেছিল। প্রথমে উনি যে লাইফটা দেখলেন তখন জার্মান লেডি, ওকে, যে একটা ছোট এস্টেট ওদের, ওকে, সেই ছোট্ট এস্টেটে নিজেকে দেখছে, মেয়ে হয়ে জন্মেছে। নাম হলো অ্যান্ড সোফি, আমি নোট করা আছে, সেখান থেকে দেখেই নিশ্চয়ই, বলছি। নিশ্চয়ই। আমাদের সব নোট করা থাকে, আমি একটু দর্শকদের দেখিয়ে দিই। না, এটা লেখাটাও খুব দরকার, এবং ভীষণ। সঠিকভাবে মানুষকে ইনফরমেশনটা আমরা দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে তাহলে না না আমি- ম্যাম, আমি না, জানি এই যে আপনি পাতার পর পাতা, মানে পাতার খালি পর, একজনের না এটা। না না, এটা একজনেরই, এক একজনের এইরকম নোট হয়। খুব খুব ফাস্ট লিখি, এটাও ডিভাইন করিয়ে নেয় এগুলো কি লেখা আছে? সব নোট। উনি কি বলছেন, কোন সাল, কি ঘটনা, রেকর্ডিংও হয়, কিন্তু রেকর্ডিং দেই না, কারণ এটা পরে আমি ভুলে যেতে পারি। তুমি জিজ্ঞেস করবে যে ম্যাম রেকর্ডিংটা কেন এখন আপনারা দেন না, আমি বলবো। তার আগে এইভাবে নোট করে রাখি। এবার ওর না, আর একটা ওর যেটা প্রশ্ন ছিল, ভীষণ ভয়টা কিসের, মৃত্যুর পর বডি ঠিকমতো সৎকার হবে তো, এই ভয়টা ওনার। এইবারে আমি এই ঘটনা বললে বুঝবে। ওনার নামটা ছিল সেই জন্মে জার্মান, একটা ছোটোখাটো এস্টেট হলো জমিদারি মতো। সেই সময় 1856 সাল, সেই এস্টেটের মালিকের মেয়ে, নাম ছিল অ্যান সোফি। বাবা মার্ডার হন, বাবাকে মার্ডার করা হয়। মা যে ছিল এই মেয়েটির, তার আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিল, তার সঙ্গে কনস্পিরেসি করে বাবাকে মার্ডার করে দেওয়া হয়, এবং মেয়েটি ঠাকুমার কাছে মানুষ হয়। ওকে, তারপরে ঠাকুমার নাম ছিল জেনি, মানে ও জেনি বলে ডাকতো আদর করে, গ্র্যানি না বলে বলতো জেনি। জার্মানির নর্দার্ন পার্টে ও জন্মেছিল, ঠিক আছে? এই জেনিকেই ও এই জন্মে পেয়েছে, মানে গ্র্যান্ডমাদারকে, ওর কিন্ডার গার্ডেনের টিচার হিসেবে। সে টিচারের নাম বলবো না। বলছে আমি এখনো মনে করি আমায় অসম্ভব স্নেহ করতেন তিনি।
কোলে বসিয়ে আমাকে শেখাতেন। এবারে বাবা মার্ডার হওয়ার পর ওকে প্রচুর চাপ দেওয়া হয় এবং ওর দাদিকে, ঠাকুমাকে প্রপার্টি লিখে দেওয়ার জন্য। দাদি লিখে না দিয়ে ওর নামে সমস্ত লিখে দিয়ে দাদি মারা যান, মানে গ্র্যানি। এরপরে খুব অল্প বয়সে ওকে জোর করে বিয়ে দিয়ে দেয়। বিয়েটা দেয় কে? এই মা এবং স্টেপ ফাদার, যার সঙ্গে সম্পর্ক ছিল, বিয়ে করেছে জোর করে ওকে। যার সঙ্গে বিয়ে দেওয়া হয় তিনিও একটা ছোটোখাটো এস্টেটের মালিক ছিলেন এবং বয়সে প্রায় 20 বছরের বড়। বিয়েটা কেন দিয়েছিল? ওই প্রপার্টির জন্যই। এবং ভদ্রলোক ওকে ভালোবাসতো না, আমাকে যেটা বলছে, আমাকে ভালোবাসে না, উপর দিয়ে দেখানো, শুধু প্রপার্টিটার জন্য আমাকে বিয়ে করেছে। এবং এই ভদ্রলোকেরও বেশ কিছু অন্যান্য মহিলাদের সঙ্গে সম্পর্ক। ন্যাচারালি একটা হাঁটুর মানে বয়সী মেয়ে তাকে বিয়ে করেছে এবং একে চাপ দিতে শুরু করে এবং একে বিভিন্নভাবে টর্চার করত। এর মধ্যে কি হলো, এর হাজবেন্ডের ব্যবসা ছিল ভারতবর্ষে। ভারতবর্ষের সঙ্গে তো ব্যবসা প্রাচীনকাল থেকে বিভিন্ন দেশে। ও কি করে, একা একদিন বেরিয়ে হাঁটতে দলের সঙ্গে ভারতবর্ষে চলে আসে এবং আসে কোথায় না ওয়েস্টার্ন পার্ট, নর্মদা, একদম পরিষ্কার বলছে ওয়েস্টার্ন পার্টে, নর্মদা নদীর তীরে। সেখানে আমি সাধু সঙ্গ পাই, সেখানে সাধু সঙ্গও পায়। দীক্ষা নেয়, বলছে আমি লাল কাপড় পরা আছি, খুব খুশি। বলে আমি ধীরে ধীরে ভাবি আমি একদম এর মধ্যেই ঢুকে যাব। কিন্তু যেহেতু ওর হাজবেন্ডের ব্যবসা ছিল, তার লোকজনের যাতায়াত ছিল, খোঁজ খবর শুরু করে এবং পেয়ে যায় ওকে। তখনকার দিনের ঘটনা, পায়ে হাঁটা রাস্তা এবং বিদেশ থেকে মানুষরা এলে পরেই দর্শন মানে তীর্থের দিকেও যাতায়াত করতো। আর ওয়েস্টার্ন পার্ট, গুজরাট, ওই এলাকায় ব্যবসাটা খুব বেশি, বম্বে। এসে ওকে পায় এবং ওর হাজবেন্ডও আসে। এটা 1-2 দিনের ঘটনা, তখন তো আর এরোপ্লেন ছিল না, না না না। সময় নিচ্ছে। ধরো বছর 2-এর পরে ঘটনা। ও তখন অলরেডি কিন্তু এখানে জীবন যাপন করতে শুরু করেছে। ওকে আসার পর ওকে এবং সাথে ওর স্টেপ ফাদার অ্যান্ড মাও আসে। ওকে বুঝিয়ে বাঝিয়ে মিষ্টি কথা বলে ও আমাকে বলছে ওটাই আমার বড় ভুল, আমি দেশে ফিরে যাই ওদের সঙ্গে। আমি ভাবি এরা পরিবর্তন হয়েছে। ওকে নিয়ে চলে যায়, নিয়ে যাওয়ার পর একটা কুঠুরিতে ওকে বন্ধ করে দেয়। ওর মধ্যে ওকে খাওয়া দাওয়া দিত এবং ওকে বারবার বলতো লিখে দাও লিখে দাও লিখে দাও। ও লিখতে রাজি হতো না। ফাইনালি দেখছে ওর মুখে একদিন ওর হাজবেন্ড বালিশ চাপা দিয়ে মেরে দিচ্ছে এবং মারা গেছে কি না সেটা বোঝার জন্য বলছে আমাকে ছোড়া দিয়ে স্ট্যাপিং করে যাচ্ছে, শরীরের প্রতিটি অংশে স্ট্যাপ করছে, একদম কনফার্ম হওয়ার জন্য যে ও মারা গেছে। তাতে আমি বুঝলাম যে এই যে বিভিন্ন অর্গ্যানগুলো অকেজো হয়ে যাচ্ছে, ওই যে ছোড়া দিয়ে ভীষণভাবে আঘাত করেছিল শরীরের বিভিন্ন অংশে, ওই একটা কারণ। এইবারে ওখান থেকে ওকে ওই পার্টটা সরিয়ে রাখা হলো এবং কথা বলতে বলতে এর মধ্যেই ও দেখে নিল, নানিকে দেখলো, মা এই জন্মে, ওই জন্মে যে মা ছিল সেই জন্মর দিদিমা হয়ে এসেছিল এবং সম্পর্ক ভালো না, ওকে একদম করতো না। আবার ওই জন্মে যে হাজবেন্ড ছিল এই জন্মে বাবা হয়ে এসেছে, সম্পর্ক ভালো না। এই জন্মেও ভীষণ ওকে টর্চার করতেন, সমস্ত কিছু থেকে বঞ্চনা করেছেন। শুধু মা অনেক সাপোর্ট দিয়েছেন এবং মাও ওর হাজবেন্ডের ওয়ান অফ দ্য গার্লফ্রেন্ডস, হাজবেন্ডের ওই জন্মে, হাজবেন্ডের অনেকের সঙ্গে সম্পর্ক ছিল, ওয়ান অফ দ্য মিস্ট্রেসেস, রাদার এটা বলা ভালো, তখনকার দিনে মিস্ট্রেস বলা হতো, ঠিক আছে। এই জন্মে মা হয়ে এসেছে, সম্পর্ক ভালো নয়।
তবে ওনাকে পড়াশোনা বা আঁকা এগুলো এই সমস্ত দিকে ওনাকে এনকারেজ করেছেন করতে। গেল এইবার এটার মধ্যে থেকেই ও হঠাৎ করে ঢুকে পড়লো আর একটা জন্মে, 12th সেঞ্চুরি, মানে এই জন্মের আগে কিন্তু সেটা, এটা এটা তো 1800 সালের। এটা 1856, 56 1856, মানে আগের জন্মটা পরে হুম, হুম, দেখেছে, হুম, পরেরটা আগে ঢুকেছিল। হুম। বলছে 12th সেঞ্চুরিতে আমি এখন, ম্যাম যেটাতে বেশি কষ্ট মানে অটোমেটিকলি তারা সেখানে ঢুকে যায়। অটোমেটিক ঢুকবে সেইভাবে। জন্ম তো আমাদের পূর্বজন্ম, খুব ভালো প্রশ্ন করেছো, ক্লায়েন্টরাও জিজ্ঞেস করেন পূর্বজন্ম তো প্রচুর, হ্যাঁ। কিন্তু যে ইন্টেনশনটা নিয়ে তুমি বসবে বা যে কোশ্চেনটা নিয়ে হুম, হুম, বসবে, তোমার স্পিরিট গাইড, গড গডেসেস, অ্যাঞ্জেলস ঠিক সেই জন্মের সেই ঘটনায় নিয়ে যাবে। হুম। এবং এখানে বলে রাখি, অনেক থেরাপিস্ট বলেন যে আমি দেখালাম ওনাকে, এটা দেখালাম, আমরা কিছু নয়, আমরা কিচ্ছু দেখাই না। আজকে দর্শকদের আমি খোলাখুলি বলছি, আমরা কিচ্ছু দেখাই না, আমরা মাধ্যম মাত্র। দেখান স্পিরিট গাইড, ক্লায়েন্টের স্পিরিট গাইড, অ্যাঞ্জেলস, ডিভাইন সোল, এরা সব খুলে দেন। ঠিক আছে, পোর্টফোলিও এরা খুলে দেন, এনারা দেখান, এনারা নিয়ে যান। আর এনারা যতটুকু মনে করবেন, স্পেশালি স্পিরিট গাইড, ওনার উপরে সব থেকে বড় দায়িত্ব দেওয়া থাকে ডিভাইন থেকে, সব থেকে বড় দায়িত্ব থাকে ওনার স্পিরিট গাইডের, বলে তিনি যতটা মনে করবেন তিনি ততটাই দেখাবেন, যতটা শোনানোর দরকার ততটুকুই শোনাবেন। যেটুকুর বাইরে গেলে আমাদের এই বর্তমান জীবনে সেটা এফেক্ট করতে পারে, অসুবিধা হতে পারে, কষ্টদায়ক হতে পারে, সেইখানে নিয়ে যাবেন না স্পিরিট গাইড। ব্যালেন্সটা উনি রেখে দেন। ঠিক আছে, তাহলে আমরা কিছু করি না, দেখান স্পিরিট গাইড, ডিভাইন, অ্যাঞ্জেলস। ওকে, তো অটোমেটিক ও এবারে চলে গেল ওইখানে। আমি বললো 12th সেঞ্চুরি, এবং যে বলে না, ক্লায়েন্ট বলতে থাকে, স্পন্টেনিয়াসলি বলতে থাকবে, মুখ দিয়ে ওনার অটোমেটিক বেরোতে থাকবে। আমরা শুধু বলি তারপরে কি হলো, নেক্সট। ম্যাম আমি 12th সেঞ্চুরিতে, কি দেখছো? আমি সোলজার, আমার বয়স খুব বেশি নয়, 15-16। আর গ্রিস দেশে কিন্তু প্রথম থেকে ওদের এই প্রথাটা আছে, ছেলে মেয়ে উভয়ই আর্মিতে যাবে, এবং সার্ভিস দিতে হবে। এবং এমনও ওদের ছিল, অসুস্থ সন্তান হলে ওরা ট্যাগিটাস পাহাড় থেকে ফেলে দিত। হ্যাঁ। ট্যাগিটাস পাহাড়, হ্যাঁ, ওটা হিস্ট্রিতে আমরা পড়েছি, হিস্ট্রিতে পড়েছি, কারণ আমার তো হিস্ট্রি ইংলিশও প্লাস হিস্ট্রিও। কেননা অসুস্থ সন্তান হলে সে যুদ্ধ করতে পারবে না, সেনাবাহিনীতে যোগ দিতে পারবে না, সেই জন্য ওদের একদম ছোট থেকেই না ওদের এইটা শেখানো হতো, প্রাচীনকালেও এখনো ওদের আছে। তা ও মেয়ে ছিল, কিন্তু ও ট্রাইব ছিল। কি ছিলে? আমি ট্রাইব, আমাদের না অনেক সব আলাদা আলাদা ট্রাইবাল গোষ্ঠীর, আমি সেরকম একটা ট্রাইবে জন্মেছি, আমি কিন্তু এই জীবন চাইনি। তাহলে এলে কেন? না, আমাদের আসতে হয়, এবং আমাকে আনা হয়েছেও। আচ্ছা, তুমি কি করো? যুদ্ধে যখন দরকার হয় আমাদের ট্রাইবদের সঙ্গে না একদম সব সময় লড়াই চলতেই থাকে, জমি নিয়ে, জায়গা নিয়ে, খাবার নিয়ে, মেয়ে নিয়ে। ঠিক আছে, বিভিন্ন বিষয়ে আমাদের চলতেই থাকে, আমাদের একটাও শান্তির দিন যায় না, জানেন তো, প্রতিটা দিন। আচ্ছা, তারপরে আমার না ভালো লাগে না। আচ্ছা, আগে গিয়ে দেখো তো তোমার শরীরে এই সমস্ত অসুস্থতা তুমি ওই জন্ম থেকে কিছু বয়ে এনেছো কিনা। যুদ্ধ করতাম তো অনেক আঘাত লাগতো, আর কি, আর একটু এগিয়ে গিয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছি না। আমি কাউন্ট করছি, সঙ্গে সঙ্গে তুমি পৌঁছে যাবে। দেখতে পাচ্ছি ম্যাম। কি দেখছো? আমি না কিছু ট্রাইবদের সঙ্গে আমি চলে আসছি। কোথায় আসছো? আসছি আমি ভারতবর্ষের উদ্দেশ্যে। নমস্কার, আমি আপনাদের আশা ম্যাম বলছি। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন ফোন করে যে পিএলআর শেখানো হয় কি না। হ্যাঁ, আমি পিএলআর শেখাই, এবং খুব যত্ন করেই শেখানো হয়। আপনারা যারা আগ্রহী পিএলআর শিখতে যোগাযোগ করতে পারেন। এছাড়া আরও
বেশ কিছু মডালিটি নিয়ে আমি কাজ করি। সেই সমস্ত বিষয়ে যদি আপনারা আগ্রহী হন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। সে রওনা দিয়েছি, জাস্ট ইম্যাজিন। কোথায় এলে? এসে পৌঁছেছ? এসে গেছি। কোথায়? ওয়েস্টার্ন পার্ট। কোন জায়গা? নর্মদা নদী, নর্মদা রিভার। আচ্ছা, কি করছো সেখানে? অনেক সাধু সন্ত। আমার তো এই জীবন ভালো লাগে না, ওয়ারিয়ারের জীবন। আমি এখানেই থেকে যাব, ভারতবর্ষেই থেকে যাব। আগেরটা তো নর্মদা বললো, ওই ওই এর এখানে আগের জন্মে এটা হলো প্রথম জন্ম। এটা প্রথম জন্ম, মানে আগেরটা ছিল লাস্ট, ওটা হ্যাঁ, আর দ্বিতীয় আগে। জন্মটা জার্মান, জার্মান যেটা আগেও দেখেছে। আগে দেখেছে, সেটা তো নর্মদা। সেখানে ওই সেই বলে না, আত্মা যেখানে টানে তুমি সেইখানেই যাবে। ওই জার্মান লেডি যখন ছিল তখনও কিন্তু এই নর্মদার তীরেই এলো। আমি গুরু পেয়েছি, আমি আর ফিরে যাব না। ঠিক আছে, গুরু এই জন্মের গুরু আমার, এই জন্মেও যে ওর স্পিরিচুয়াল গুরু উনি। কি হচ্ছে? আমি শিখছি সব কিছু, আমার ভালো লাগছে। কি শিখছো? এখানে আমি স্পিরিচুয়ালিটি শিখছি। কোনো ধর্ম? তুমি কি ধর্মের? আমাদের ট্রাইবালদের ধর্ম। তখন তো ট্রাইবদের বিভিন্ন আলাদা আলাদা ধর্ম হতো। পরবর্তীকালে তো সলিড ধর্মগুলো এসেছে, যেমন ওদিকে ওয়েস্টার্ন কান্ট্রিতে ক্রিশ্চিয়ানিটি এসেছে, তারপরে এইদিকে আমাদের ইস্টের দিকে বুদ্ধিজম। ট্রাইবসদের সমস্ত, জার্মানদেরও বিভিন্ন গোষ্ঠী ছিল, ওদের নিজস্ব সব আলাদা আলাদা দেবতা দেবী থাকতেন। বলছে আমার না এখানে শুধু স্পিরিচুয়ালিটি, এখানে আলাদা করে কোনো ইয়ে নেই, ঈশ্বর জ্ঞান দেওয়া হয়। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। কত দূরে গিয়েছো? অনেকখানি। এবার দেখো তো কি হলো। তুমি তো এখানে তো এমন কিছু দেখা যাচ্ছে না যেখান দিয়ে তোমার শরীরে রোগ ব্যাধি আসতে পারে। দেখো তো আরেকটু কিছু এগিয়ে। দেখতে পাচ্ছি কি, আমাদের আরো কিছু ট্রাইব আসছে, তারাও ব্যবসা করতে আসছে এদিকে। ট্রাইবরা মাঝে মাঝে ভারতবর্ষে চলে আসে, এখানকার জিনিস ওখানে নিয়ে যায়, ওখানকার জিনিস এখানে আনে। ওরা আমাকে খুঁজে পেয়েছে। তোমাকে খুঁজতেই কি ওরা এসেছিল? না, খুঁজতে আসেনি, কিন্তু ওরা এদিকে এসেছিল পাথর নিতে। পাথরের খোঁজে এসে ওরা আমায় পেয়ে গেছে। তো তুমি কি যাবে? হ্যাঁ, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ইচ্ছায় না, জোর করে নিয়ে যাচ্ছে। তুমি আমাদের দেশের ওয়ারিয়ার, তুমি ট্রাইব, তুমি এখানে কি করবে? সাধু সন্ধ্যের সাথে আমাকে নিয়ে যাচ্ছে। পৌঁছে গেলে? হ্যাঁ, পৌঁছে গেছি, মানে কিছুক্ষণ পরে। এবার দেখো তো কি হচ্ছে। আমাকে ফাঁসি দেবে কেন? আমার যে মা, মানে গ্রীস, যখন ও মানে গ্রিক হয়ে জন্মেছে, আমার যে মা, তার হলো আমাদের যে গোষ্ঠী, ট্রাইবাল গোষ্ঠী, তার যে নেতা, তার সঙ্গে আমার মায়ের অ্যাফেয়ার্স। জাস্ট ইমাজিন, জার্মান লাইফে ওর এই ঘটনা, এই লাইফে গ্রিস লাইফেও, মানে এটা প্রথম জীবন দেখেছে যেটা, সেখানেও ওনার সঙ্গে সম্পর্ক। আর আমি আর যুদ্ধ করতে চাইছি না, আবার যুদ্ধ বাঁধবে বলে আমার মা আমাকে খুব গালিগালাজ করছে। আমি তখন রেগে গিয়ে মাকে বর্ষা দিয়ে আঘাত করেছি, মানে ওটা ছুঁড়েছি, মায়ের আঘাত লেগেছে, ওখান দিয়ে ক্ষত হয়েছে। তাহলে কি করছো? এরপরে আমাদের যে বিভিন্ন হাড়, সেগুলো দিয়ে মলম বানানো হয়েছে, সমস্ত হাড় পিষে মলম বানানো হয়েছে, সেইটা লাগানো হচ্ছে। মার কাছে আমি খুব ক্ষমা চাইছি, আমি কাঁদছি, কিন্তু মা ভীষণ রেগে গেছে। এবং গোষ্ঠীর নেতা এসে বলেছে এই মেয়ে বিদ্রোহী, একে আর রাখা যাবে না। কোন মেয়ে? ও ও নিজে? হ্যাঁ, মাকে বলছে না এটা? হ্যাঁ, মাকে বলছে না, নিজের সম্পর্কে বলছে। ঠিক আছে, ওই জন্মে ওর নামটা বলেছিল ব্রেটলি। ব্রেটলি 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 তখন আমি বললাম, মানে তখন ও গ্রিক। ব্রেটলি, দেখো তো এরপরে কি হচ্ছে।
মানে খুব কষ্ট হচ্ছে ওর তখন। আমাকে টেনে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? গাছের নিচে। আর কি হচ্ছে? চারিদিকে প্রচুর উল্লাস হচ্ছে, কেউ কেউ বাধা দিচ্ছে, কিন্তু আমাদের গোষ্ঠী থেকে, যেহেতু গোষ্ঠীর নেতা বলেছে আমি বিদ্রোহী, সেই জন্য উল্লাস হচ্ছে। ব্রেটলি দেখো তো এরপরে কি হলো। আমাকে ঝুলিয়ে দিল গাছে, গাছে ঝুলিয়ে দিল। তোমার কি হচ্ছে? আমার প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। তোমার আত্মা কি এখনো তোমার মধ্যে আছে? না, আমি মারা গেছি। এরপরে কি হলো? আমার গায়ে থুতু ছেটানো হচ্ছে, প্রচুর থুতু ছেটানো হচ্ছে আমার গায়ে। তারপরে কি হলো? তারপরে তো আমার বডি ওইভাবেই ধীরে ধীরে পচলো এবং পাখি, কাইট, ক্রো এরা খেলো। এই হয়ে গেল শেষ এই লাইফে। এরপরে যাব আমরা, এখনো কিন্তু আমি সঠিকভাবে পাইনি, সরি, ওর এই জন্মে এত কষ্ট কেন? মানে ও যে বর্তমান ছোড়া, জন্মে হ্যাঁ এই জন্মে ছোড়া দিয়ে ওকে প্রচুর আঘাত করা হয়েছিল, সেটা তো ওর বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে কিছু একটা আছে যেটা এখনো প্রকাশ হয়নি। আর এতটা সময় হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা, আর নেওয়া যাচ্ছে না, ও নিতে পারছে না। এবারে সোল ফরগিভনেসে যাওয়া হলো, সকল সোলদের ক্ষমা হলো। হঠাৎ আমাকে বলছে একটি সোল ক্ষমা করছে না আমাকে। কে হয় জিজ্ঞেস করো। না, আমাকে ক্ষমা করতে চাইছে না। তাহলে ওনাকে বুঝিয়ে বলো ক্ষমা না করলে পরে আবার এই সাইকেলটা রিপিট হবে। হঠাৎ বলছে আমি চিনতে পেরেছি ম্যাম। কে? আমার এই জন্মের গুরুরই শিষ্য, আর মানে আমার এক গুরু ভাই। তাহলে গুরু ভাইয়ের সঙ্গে কি হয়েছে এই জন্মে? গুরুর সঙ্গে মানে গুরু সম্পর্কে উনি 2-1টা কথা বলেছিলেন, আমি তার প্রতিবাদ করেছি, আমি বকাবকি করেছি। মানে তাহলে তো সেটা সেরকম গভীর বিষয় নয়, গভীর বিষয় নয়। তুমি জিজ্ঞেস করো আরও কিছু কারণ আছে। হঠাৎ বলছে, আমায় বলছে দেখ কেমন লাগে। তাহলে কি বললো? দেখ কেমন মজা। এই কথাটা যখন বলেছে তখনই আমার মনে হয়েছে গভীরে কিছু আছে এবং আমার ইনটিউশন অলরেডি এসে গেছে। তখন আমি বললাম তুমি জিজ্ঞেস করো, চেপে ধরো। তখন বলছে হ্যাঁ দেখছি। বলে কি? বলছে আমি যখন গ্রিক ছিলাম, ভারতে এসেছিলাম, যে গুরু ছিল সে গুরুর নামে খুব বাজে কথাবার্তা বলেছিল, ও শিষ্য ছিল, কিন্তু আমি সেটা সহ্য না করতে পেরে আমি ওকে আই কিলড হিম, হত্যা করেছি। মার্ডার বললো না, ও তো ওয়ারিয়র, শুধু ওদের ভাষায় ওটা ওই, আমি ওকে কিল করেছি, হত্যা করেছি। তাহলে কেন করলেন? না, আমি সহ্য করতে পারিনি গুরু নিন্দা, ওয়ারিয়ার ব্লাড তো, ও করে দিয়েছে। তখন আমি বুঝলাম যে ওর এত কষ্ট কেন। অর্গ্যানগুলোতে তো প্রবলেম আছে, ওই ছোড়ার আঘাত আছে, কিন্তু এই যে মানে টপ টু বটম এত কষ্ট ওর জীবনে, শারীরিক মানসিক সমস্ত কিছু বোঝা গেল। মানে খুন করলে, মার্ডার করলে প্রচণ্ডভাবে শারীরিক প্রবলেম নিয়ে আসি আমরা এই জন্মে। থ্যাঙ্কস দিলাম, সোল ফরগিভনেস, ফাইনালি ও ফরগিভ করলো, কট কাটিং হলো, ভীষণ লাইট ফিল করলো। এবং আর একটা যে ওর প্রশ্ন, ও এই গ্রিক যখন ছিল তখন ওর যে ভাই ছিল সে এই ভাই, এই জন্মে ভাই হয়ে এসেছে। ভাই ভালো। ভাই এর সঙ্গে ওই জন্মেও খুব একটা সম্পর্ক ভালো ছিল না, এই জন্মেও সম্পর্ক ভালো নয়। মানে দুটো জন্ম মিলিয়ে বাবা মা ভাই বিভিন্নভাবে ওর জীবনে এসেছে, তাদের কারোর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, ওকে বিভিন্নভাবে টর্চার করেছে। এবং বাবা তো ওই জার্মান লাইফের হাজবেন্ড ছিল, এই জন্য ওকে অত ওরা ইল ট্রিটমেন্ট করে, এখন সম্পর্ক রাখে না। এবং ওর যে আর একটা প্রশ্ন, ভয়, আমার দেহ ঠিকমতো সৎকার হবে তো এই জন্মে? প্রথম কারণ এই যে গাছে টানিয়ে ওর মৃত্যু হয়েছিল, ঝুলিয়ে দিয়েছিল, ওর দেহ সৎকার হয়নি, কাকশকুনি খেয়েছিল, ওই আকাঙ্ক্ষাটা রয়ে গেছে এখানে। আর জার্মান লাইফে ওকে মেরে ফেলার পর ওই যে লন,
যখন প্রথম দৃশ্যে দেখেছিল লনের মধ্যে দাদির সঙ্গে ঝুলায় ঝুলছে, ওই লনের মধ্যে তড়িঘড়ি করে ওরা ওকে মাটি চাপা দেয়, মানে ফাদার বা প্রিস্ট দেখে যে প্রার্থনা, ক্রিশ্চিয়ানিটি, ও তখন খ্রিস্টান ওই জন্মে, আর ক্রিশ্চিয়ানিটিতে যে নিয়ম কানুনগুলো পালন করা হয়, হিন্দুইজমে যেমন আছে, মুসলিমিজমে, সব ধর্মে পালন করা হয়, সেইগুলো কিচ্ছু হয়নি। না ফাদার এসছে, না বাইবেল পাঠ হয়েছে, না কমিউনিটির কেউ এসেছে। প্রপার ওয়েতে সৎকার দূরে থাক, তার বেরিয়ালটা পর্যন্ত হয়নি। ওকে ওই লনের মধ্যে ওরা মাটি চাপা দিয়ে দিয়েছিল। অর্থাৎ দুটো জন্ম যে দেখেছে, দুটো জন্মে কি হয়েছে, ওর সৎকার হয়নি। সেই জন্য এই জন্মে ওর ভয় অত, আমার এই জন্মে সৎকার ঠিক মতো হবে তো আমার বডি। আর তুমি যে বললে কর্মা, ওই যে হত্যা করেছিল গুরু ভাইকে, সেই কর্মা এই জন্মে ওর এত শারীরিক কষ্ট, কর্মাটাও এই জন্মে ভোগ করছে। তবে আমি কালকে ফিডব্যাক নিয়েছি, বলছি ম্যাম হালকা লাগছে এবং অনেকটা আরাম। আর ও মাথায় যন্ত্রণা ছিল প্রচণ্ড, মাথা যন্ত্রণাটাও বলছে অনেকখানি কমেছে। আশা করি বাকিগুলো মা ধীরে ধীরে ইয়ে হবে। মা বলে ডাকে আমাকে, বললো মা আমার তো অনেক গভীরে আমার কর্মাটা, ধীরে ধীরে আমার সব সমস্যার সমাধান হবে। ঈশ্বর আশীর্বাদ করুন তোমায়। মানে মানে আপনার খুব মানে কেমন একটা মানে স্টোরি লাইন লাগে না মাঝে মাঝে, যে কি হচ্ছে, ঢুকছে ওখান থেকে আবার মার্ডার, আবার তার প্রথমে দেখেছেন মানে 1800 সালের, তারপরে দেখছেন 1300 সালের, 12th সেঞ্চুরি, 12 সেঞ্চুরি, মানে 1300 ধরলাম, 12, হ্যাঁ 11-12 এরকম বা সময় 13, মানে মাঝামাঝি। না 12 সেঞ্চুরি মানে 11th শেষ হলে সেটা ধরে না হচ্ছে এন্ডের দিকে গেলে, হ্যাঁ, 12th হ্যাঁ। সেঞ্চুরি শুরু হয়ে যাচ্ছে, আবার শেষের দিকটা 13 এর কাছাকাছি। 13 এর কাছে এস তো একবারে শেষ হয় না, আজকে আমি শেষ হলাম, কালকে আরেকটা না, শুরু না, হচ্ছে, না, না। মার্চ করে, একটার সঙ্গে আর একটা এটা টাইম merge করে। মার্চ করে যায়। আর Fantastic. ও পরেরটা আগে দেখেছে, আর আগেরটা পরে দেখলো, ঠিক আছে আসো। এবং শুধু তাই না, পিএলআর সেশনে তুমি ভাবতে পারবে না 2.5 ঘন্টা 3 ঘন্টা কেটে যায়, যখন বলা হয় 3 ঘন্টা হয়েছে বা 2.5 ঘন্টা হয়েছে, বলে এত সময় কেটে গেছে। সত্যি তাই। আমরা নিজেরাও বুঝতে পারি না, ঘড়ির দিকে তাকাই না তো মনে হয় এক মুহূর্ত, উইদিন ব্লিঙ্ক, যেন সময়টা চলে গেল। মানে আপনি যখন তাকে ট্রান্সে নিয়ে যাচ্ছেন, তার সাথে সাথে আপনিও চলে যাচ্ছেন। আমরাও চলে যাই, আমরাও দেখি তো, অনেক কিছু অনুভব করি। এই যে ওর যে সোল ফরগিভনেসটা হলো, সেই সোলগুলো যেগুলো ওকে বিভিন্নভাবে ওকে আঘাত দিয়েছিল, তারা আমিও দেখছি ওর কাছে কাঁদছে, ভয়ঙ্কর কাঁদছে, হাঁটু মুড়ে বসে কাঁদছে, ক্ষমা চাইছে ওর কাছে। সেসব সোলগুলো বাবা মা সব এসেছিল। কিছু জিনিস আমরা ফিল করতে পারি, কট কাটিংয়ের সময়ও সব কট কাটলো কিনা এটা ফিল করতে পারি। মানে আমি কিছু নই, আমার স্পিরিট গাইড, আমার ডিভাইন আমাকে দেখান, অনুভব করান, যাতে ক্লায়েন্টের কোনো জায়গায় কম না থাকে। যেমন এক আমার ক্লায়েন্ট পুলিশ অফিসার, মানে অনেক বড় পোস্ট, তার একটা কট সে কাটতেই চাইছিল না, খুব ধমক দিয়েছি, একটা সাংঘাতিক ধমক দিয়েছে, কাটো, তারপরে কেটেছে। এবং পরে প্রায় 15 দিন পরে আবার আমাকে বলছে, আমার সঙ্গে এখনো সম্পর্ক, তার খুব ভালোবাসে, সেও মা বলে ডাকে, মা আমি না ওই কটটা কাটতে চাইছিলাম না, তুমি বুঝলে কি করে? তাহলে আমি বুঝিনি, আমাকে ডিভাইন বুঝিয়ে দিয়েছে। বলে আমি কাটতে চাইছিলাম না। কিছু কিছু জিনিস ডিভাইন আমাদের মধ্যে দিও, আর কিছু তো আমরা দেখি, আমরা বলি না আগে থেকে, কিছু জিনিস সেটা ডিভাইনই করে দেন। ম্যাম আমাদের তো দুটো স্টোরি খুব ফ্যান্টাস্টিক হয়েছে, এখন আমরা কি শুনতে চলেছি? এখন আমি একটা বলবো, একটু কোয়ারিটা তার অন্য ছিল, অন্যরকম তার query। প্রশ্নটা অন্য ছিল। অল্প বয়সী মেয়ে, সাইকোলজিতে ডক্টরেট করছে, ভীষণ ভালো, ভীষণ ইনোসেন্ট মেয়ে, ট্রান্সে ওই জন্য ভীষণ তাড়াতাড়ি চলে গেছিল। প্রশ্নটা ছিল, ম্যাম আমার সবসময় মনে হয় না আমি যেন কাউকে কোনো কথা দিয়ে এসেছি, রাখতে পারিনি। ইন্টারেস্টিং তো। হ্যাঁ, কাউকে আমি কথা দিয়ে এসেছি, আমি রাখতে পারিনি। হ্যাঁ, আরে তোমাকে কেউ বলে, হ্যাঁ আমার না ভেতরে এই আওয়াজটা আসে,
আমার ভেতরে ম্যাম খুব এই আওয়াজটা আসে। তাহলে আচ্ছা, আর কি কোয়ারি আছে? আর আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা ম্যাম, অসহ্য যন্ত্রণা, টিকতে পারি না এক এক সময়, আর গায়ে ব্যথা। আর ঠিক আছে, নির্দিষ্ট দিনে পিএলআরে বসা হলো। প্রথম দৃশ্যেই দেখছে, কোথায় দেখছো নিজেকে? একটা ঘরের মধ্যে। কি পরে আছো? সাদা পাজামা আর পাঞ্জাবি। পায়ে কি আছে? পায়ে জুতো আছে। ছেলে না মেয়ে? ছেলে। বয়স বলো? 30-এর আশেপাশে। ঘরে আর কে কে আছে? এই রুমে তো কেউ নেই। কোথাও বেরোবে? তৈরি হয়েছে? হ্যাঁ। কোথায় বেরোবে? আগুন লেগেছে। ঠিক ওর এক্সপ্রেশনগুলো এইরকম, এরকম নাই নাই দেখছে চারদিকে। যখন ঘটনা এগুলো আমি, আগুন লেগেছে। কোথায় লেগেছে আগুন? দেখতে পাচ্ছি না, কিন্তু বলছে আমাকে আগুন লেগেছে। 1 2 3, সময়ের আগে যাও। আমি বেরোচ্ছি, আমার ঘোড়া এসে গেছে। তোমার ঘোড়া এসেছে মানে? তুমি কে? আমি তো জমিদার। 1932, ইয়ার 1932। কোথাকার জমিদার? কুসুমতলি গ্রাম। বাংলাদেশ না পশ্চিমবঙ্গ? পশ্চিমবঙ্গ। জেলা মুর্শিদাবাদ। আমার একটা ভুল হয়ে গেছিল, তহসিলটা আমি জিজ্ঞেস করিনি। তহসিলটা যদি জিজ্ঞেস করতাম, গ্রামটা আমার বেরিয়ে আসতো। পরে আমি সার্চ করেছি, গ্রাম তো হাজারে হাজারে, বারবার বলছে তহসিল দিতে। তখন তো আমরাও ঘুরে থাকি, অত মাথায় অত থাকে না। আসে না, অতটা সবসময় জানাও না। সম্ভব না। কুসুমতলি পরিষ্কার করে 3 বার বলেছে গ্রামের নাম, কুসুমতলি। বলে বাহ, সুন্দর নাম। জেলা মুর্শিদাবাদ। জমিদার আমার নাম আর্য। বড় ছেলে? না, আমার বড় দাদা আছে। তাহলে তোমার হাতে জমিদারি দেওয়া হলো কেন? আমার হাতে জমিদারি দেওয়া হলো কারণ দাদাও উশৃঙ্খল। আর কে আছে? ছোড়দা আছে। তার হাতে দেওয়া হলো না কেন? সেও হিংসুটে, উশৃঙ্খল এবং প্রজাদের সে কল্যাণ করবে না। সে সেই রকম। বাবা আছেন? না, বাবা মারা গেছেন। আগেই বাবা আমায় দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন। ভেরি গুড। কোথায় যাচ্ছ তুমি? আমার জমিদারিতে আগুন লেগেছে একটা গ্রামে, আমায় যেতেই হবে। কি দেখছো? 1 2 3। বেরিয়ে গেছো? না, বেরোয়নি। কেন? দরজা আটকে দাঁড়িয়ে আছে তো। কে দাঁড়িয়ে আছে? ইন্দু দাঁড়িয়ে আছে। ইন্দু তোমার কে হয়? ইন্দু আমার স্ত্রী। কেমন দেখতে ইন্দু? খুব সুন্দরী, খুব ভালো মেয়ে। বয়স 20-21। ইন্দু দরজা দাঁড়িয়ে আটকে ছাড়ছে কেন? মানে দরজা দিয়ে যেতে দিচ্ছে না কেন? ইন্দু আমায় বলছে, তুমি যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না। তুমি কি বলছো? আমাকে যেতেই হবে। আমার প্রজারা কষ্ট পাচ্ছে। আমার প্রজাদের গ্রামে আগুন লেগেছে তো, আমি না গেলে ওদের কষ্ট হবে, ওরা তো আমার সন্তান। ইন্দু যেতে দিচ্ছে না। ইন্দু বলছে, যেও না, আমার মনে হচ্ছে তোমার ভালো হবে না। আর তাছাড়া ইন্দু না আরো বেশি করে আমায় কাছে চায় কেন জানেন? কেন? শি ইজ ক্যারিং। ও 3 মাসে গর্ভবতী। তুমি কি করছো? আমি ইন্দুকে বুঝিয়ে বললাম, ইন্দু আমি যাব আর চলে আসব, আমার প্রজাদের বন্দোবস্ত করে
আমি চলে আসব। ইন্দু ছাড়লো নিমরাজি হয়ে। ঠিক আছে, এবার চলো দেখো, যাও, হ্যাঁ এরকম একটা ঠিক ব্যাপার। আছে, আমি ঘোড়ায় উঠেছি। এগিয়ে যাও, 1 2 3, ওই জন্মেরই সময়ের আরেকটু আগে এগো। পৌঁছে গেছি। কি দেখছো, এরকম করছো কেন? আর্য, কি হয়েছে? আগুন দেখতে পাচ্ছি না তো কোথাও, আমাকে বললো আগুন লেগেছে। সে কি কথা? দেখো তো আরেকটু আগে পিছিয়ে। না, বললো দাউ দাউ করে গ্রাম জ্বলছে। কোথায় আগুন, কোথায়? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। না, সে কি কথা? তাহলে কি কোনো 1 2 3, আর একটু এগোতো সময়। কি দেখছো? না, আগুন লাগেনি। তাহলে আমাকে মিথ্যে কথা বলে আনা হয়েছে। এটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ। গ্রাম তো নিরিবিলি, কোথাও আগুন লাগেনি। ওই তো আমার প্রজারা আমার দিকে আসছে আমায় দেখে। 1 2 3, দেখো কি হচ্ছে। ওই তো, ওই তো কত লোক আমার প্রজাদের সরিয়ে দিচ্ছে ধাক্কা দিয়ে দিয়ে। কে ওদের মধ্যে কারা আছে? ওই তো আমার ছোড়দা রয়েছে। ছোড়দা রয়েছে মানে? হ্যাঁ, ওর তো জমিদারির উপর লোভ, ওকে দেওয়া হয়নি বলে। আর কি আছে? আর ওর বন্ধুরা রয়েছে, ওর ইয়ার দোস্তরা রয়েছে, ওর এক গ্লাসের বন্ধুরা রয়েছে। ওরা কি করছে? ওরা সমস্ত প্রজাদের ভয় দেখিয়ে সরিয়ে দিল, ঘরে ঢুকিয়ে দিল। প্রজারা আসতে পারছে না। তারপরে ওরা আমাকে ঘিরে ফেলেছে, ওরা আমাকে মারছে, ওরা প্রচণ্ড মারছে, আমাকে প্রচণ্ড মারছে। আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। কি দিয়ে মারছে? বাঁশ দিয়ে, শাবল দিয়ে। এই জন্যই তোমার গায়ে ব্যথা, এই জন্যে। হ্যাঁ, আর কি করছে দেখো তো, দেখো আর্য, তোমার মাথায় যন্ত্রণার কারণ কি? ও ও ও, কি হয়েছে? কি হলো আর্য? বেলচা দিয়ে আমার মাথায় মারলো। বেলচা জানো তো, মাটি তোলে, বিশাল হুম, ইয়ে হয়। খুব মারলো। তারপরে আমাকে বেলচা দিয়ে খুব জোরে আমার মাথায় মারলো। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। একবারই মারলো না, আর একটা বাড়ি মারলো। তুমি বেঁচে আছো না তোমার আত্মা বেরিয়ে গেছে? না, আমি বেঁচে আছি, আমি এখনো মরিনি। আর একটু এগিয়ে দেখো তো কি হলো। আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমার বডিটাকে ওরা টেনে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? ওই তো পূব পাড়ে যে ইয়েটা রয়েছে, আমাদের দিঘিটা, দিঘির দিকে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। তারপরে কি হলো আর্য, দেখো তো, আমাকে জলে ফেলে দিল, আমাকে ওরা জলে ফেলে দিল। সে কি? এখন কি হচ্ছে আর্য? আমি ডুবে যাচ্ছি, আমি তো ডুবে যাচ্ছি। আমি সাঁতার জানি, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না। আমার মাথা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, আমার জ্ঞান চলে যাচ্ছে, আমার সারা গায়ে ব্যথা, আমি ডুবে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি, আমি ডুবে গেলাম, একদম ডুবে গেলাম। তোমার আত্মা কি বেরিয়ে গেছে? হ্যাঁ, আমার আত্মা বেরিয়ে গেছে। পুকুরের মধ্যে কোথায় এখন তুমি? একদম তলে। শরীর ডুবে গেলে তো প্রথমে একদম নিচে যায়, পরে ভাসে। একদম। কি দেখছো? ওই যে দুটো মাছ যাচ্ছে আমার পাশ দিয়ে। আর কি দেখছো? সাপ, সাপ, একটা সাপ চলে গেল। বিষাক্ত সাপ? না 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 না, একটা সাপ চলে গেল। এখন কি অবস্থায় আছো? আমি এখন আত্মা, তুমি এখন আত্মা। তুমি দেখো তো এবারে কি হচ্ছে। ইন্দুর কি হলো? ইন্দুকে ওরা টেনে নিয়ে আসছে, ঘর থেকে বার করে আনছে। সে কি, কি করছে? ইন্দুকে ওরা টেনে আনছে।
ইন্দুকে টেনে আনছে, ইন্দুর গর্ভে আমার সন্তান, ওরা টেনে নিয়ে এসছে, এই তো নিয়ে এলো। কি করছে ওরা? ইন্দুকে ইন্দুকে মারছে, খুব মারছে, ইন্দুকে ওরা মেরে ফেললো। মেরে ফেললো? হ্যাঁ, আমার সন্তানও যে মারা গেল। এবারে কি করলো? ইন্দুকেও তোরা ফেলে দিল জলে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ওদের কোনোদিন ক্ষমা করব না। আমি ক্ষমা করে দিতাম, ওরা আমার সন্তান সহ ইন্দুকে মেরে দিল। ইন্দুর বডি কোথায়? ওর বডিও ডুবে গেল। কোথায় দেখো তো, দেখতে পাচ্ছ তোমার আশেপাশে? না, কোথায় ইন্দুর বডি? দেখছি, দাঁড়ান। ওই তো ওই তো ওই তো, কোথায়? ওই যে ওই যে ওই যে ওই যে পূব পূব দিকে যে কোণাটা দিঘির, ওইখানে ইন্দুর বডি পড়ে আছে। ওইখানে? হ্যাঁ। ইন্দু আর প্রাণ আছে শরীরে? না, ইন্দু আত্মা হয়ে গেছে। এবারে কি হলো? ইন্দুর আত্মা আমার আত্মার কাছে চলে এসছে তো। মানে একটা অসাধারণ হাসি ওর। কি করছো তোমরা? দেখো তো। আমরা এবার উপর দিকে যাচ্ছি। তুমি তো এখন আত্মা, দেখো তোমার জমিদারিতে কি হচ্ছে। আমার প্রজারা খুব কাঁদছে। কেন? আমাকে মেরে ফেলেছে বলে। ওরা আমাকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো, আমিও ওদের খুব ভালোবাসতাম। তোমার ভেতরে আর কোনো কষ্ট আছে তোমার আত্মায়? হ্যাঁ। কি কষ্ট? আমার প্রজারা যে কি করবে? এরপরে তো ছোটদার হাতে জমিদারি গেলে পরে আমার প্রজাদের খুব কষ্ট দেবে, খুব কষ্ট দেবে। ওরা তো আমার সন্তানের সমান। আমার ভেতরে খুব কষ্ট। ঠিক আছে, তুমি ডিভাইনের কাছে সমস্ত কিছু রাখো, স্পিরিট গাইডকে বলো, কষ্ট চলে যাবে, সব ঠিক হয়ে যাবে। ওদের জন্য প্রার্থনা করো। এবারে কি দেখছো? আমরা উপর দিকে যাচ্ছি, সোল লেভেলে। কে আছে? বাবা মা সবাই এসেছে। বাহ, বলেনি মাঝখানে বাবার নামটা বলেছিল। বাবার নাম ছিল দীপনারায়ণ চক্রবর্তী, আর বর্দার নাম ছিল দীপশেখর, আর ওর নাম আর্য। ওকে। আর তারপরে এই জন্মেও মেয়ে, এই ওই জন্মে জন্মেও মেয়ে, ছেলে, ওই জন্মে ছেলে ছিল। একজন বাবাও, মানে বাবা হতে যাবে, এবং স্বামী হ্যাঁ, নেই। স্বামী ছিল একজনের। হুম হুম। এই জন্মে মেয়ে হয়ে এসেছে। এইবারে আমার বাবা মা সবার সাথে আমরা চলে যাচ্ছি ওপরে, মানে সোল চলে গেল। তারপরে সোল টু সোল, যেটা ফরগিভনেস, কট কাটিং সব করানো হলো। তার আগে জিজ্ঞেস করা হলো, এই জন্মে দাদার সঙ্গে কিরকম সম্পর্ক? ছোটদার সঙ্গে? না, কাকে? ওই যে ছোটদা তোমাকে মেরেছিল, এই জন্মে কে হয়? তখন বললো, এই জন্মেও আমার ছোটদা হয়ে এসেছে। এই ওই জন্মে ছোটদা ছিল, এই জন্মেও ছোটদা হয়ে এসেছে। সম্পর্ক কেমন? ভালো না, রোজই বাদে। ইন্দু, ইন্দু তো আমার একদম ছোটবেলার বান্ধবী। আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারতাম না। এখনো বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে মুম্বাইতে আছে। যোগাযোগ আছে, হ্যাঁ, প্রতিদিন কথা হয়, বন্ধু বোন যাই বলেন। ইন্দু এসেছে সব থেকে কাছের বান্ধবী হয়ে, ছোটদা হয়ে এসেছে। আর যে ছিল দাদার বন্ধুরা, তাদের মধ্যে দুজন বন্ধু দাদার ওই জন্মে যারা ছিল, এই জন্মে এসছে। আর জানেন তো, আমি না ছোট থেকে ওদের একদম পছন্দ করি না, ছোট থেকেই পছন্দ করি না। আর দাদার সঙ্গে এবারে তাহলে কি হলো? কোশ্চেনটা কি ছিল ওর? মানে এখানে হলো কট কাটিং, হলো, ক্লোজ হয়ে গেল। কোশ্চেনটা কি ছিল? আমার কেন মনে হয় কাউকে কথা দিয়ে এসেছি, রাখতে পারিনি। ইন্দুকে কথা দিয়ে এসেছিল তো, ইন্দু যেতে দিতে চাইছিল না। কি বলেছিল ইন্দুকে যখন জমিদারিতে যাচ্ছিল, আগুন লেগেছে শুনে? আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ইন্দু যেতে দিতে চাইছিল না, মানে ওর বউ ওই জন্মে বলেছিল, আমি যাব, প্রজাদের যা যা দরকার করে আমি তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো, তুমি চিন্তা করো না। ফিরে তো আসতে পারেনি, ওকে তো খুন করে দিল।
মেরে ওকে পুকুরে ফেলে দিল দিঘিতে। ও ফিরে আসতে পারেনি, মানে জীবিত অবস্থায় ফিরে আসতে পারেনি ইন্দুর কাছে। সেই জন্য ওর এই জন্মে সমানে মনে হয় আমি কাউকে কথা দিয়ে এসেছি, কথা রাখা হয়নি। আর গায়ে ব্যথা, ওই যে মেরেছিল ওকে প্রচন্ড, বাঁশ লাঠি সব দিয়ে, মাথা ব্যথা আর মাথার যন্ত্রণা বেলচা দিয়ে 2বার মেরেছিল। বেলচার আঘাত মানে সাংঘাতিক, মাথার যন্ত্রণা সাংঘাতিক ব্যাপার। তারপরে 24 ঘন্টা পরে যখন ফিডব্যাক নিলাম, বললো ম্যাম খুব হালকা লাগছে, মাথার যন্ত্রণাটা অনেকটা কমেছে, তিনি গায়ে কি ব্যথা বিবাহিত? অনেকটা। এখন বিয়ে করেনি, পড়াশোনা না, করছে? পড়াশোনা করছে, প্রফেসর হবে, এবং গায়ে ব্যথাটা সামান্য। তারপরে দিন 15 পরে আমি আবার ওই রোটারি ইয়েতে যাওয়ার আগে ফোন হ্যাঁ, করলাম যে তোমার টেস্টিমনিটা কি আমি ওখানে বলতে পারি? বলে হ্যাঁ ম্যাম, হ্যাঁ। তিনি তার মানে দেখছে এখন। হ্যাঁ, তাহলে নাম বলবো না। বললো ঠিক আছে আপনি যেমনভাবে বলেন। আর গায়ে মাথায় ব্যথা, বললো চলে গেছে মাথা ব্যথা। হ্যাঁ, বললো মাথায় কখনো সখনো ম্যাম, হয়তো সপ্তাহে একদিন হলো 2-4 মিনিটের জন্য, তারপরে ওটা তারপর চলে গেল। একদম মাথার ব্যথা চলে গেছে গায়ে। এবার আমি বললাম ছোড়দার সঙ্গে রিলেশনটা বলো, ওটা পরিবর্তন হয়েছে? না, ওটার পরিবর্তন হয়নি, কিন্তু অন্যভাবে হয়েছে। আমি যেমন ছোড়দা যেমন এখানে আগে সবসময় থাকতো, মানে ওই বাড়িতে একই সঙ্গে ভাই বোন একসঙ্গে থাকা, বাবা মার সঙ্গে খাওয়া দাওয়া ওঠা বসা, চাকরির সময় যাচ্ছে চাকরিতে, পড়ার সময় যাচ্ছে, কিন্তু যখন বাকি সময়টা নারদ 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 নারদ, বলছি ছোড়দা এখন এখানে থাকছে না, অন্য জায়গায়ও থাকছে, অন্য জায়গায় থাকছে এবং অন্য জায়গাতেই থাকবে। মাঝে সাঝে আসে, তখন তো আর এই সমস্ত হয় না, তখন আমাদের সঙ্গে মধুর সম্পর্ক, ভালো কথাবার্তা। দেখো ইউনিভার্সে একই পদ্ধতিতে চেঞ্জ করবে তা নয়। এই স্টোরিটা এই জন্যই বললাম, এমনি তো এর কোয়ারিটাও অন্যরকম ছিল, একদম আলাদা, একদম আলাদা। কাউকে কথা দিয়ে এসেছি, কথা রাখতে পারিনি, আমার সর্বক্ষণ এটা মনে হয়। আর গায়ে মাথায় যন্ত্রণা তো ওটা আছে, কিন্তু এই নয় যে ছোড়দা বদলে গেছে, তার স্বভাব বদলে রাতারাতি সে অত্যন্ত মধুর স্বভাবের মানুষ হয়েছে। নমস্কার, আমি আপনাদের আশা ম্যাম বলছি। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন ফোন করে যে পিএলআর শেখানো হয় কি না। হ্যাঁ, আমি পিএলআর শেখাই এবং খুব যত্ন করেই শেখানো হয়। আপনারা যারা আগ্রহী পিএলআর শিখতে যোগাযোগ করতে পারেন। এছাড়া আরও বেশ কিছু মডালিটি নিয়ে আমি কাজ করি, সেই সমস্ত বিষয়ে যদি আপনারা আগ্রহী হন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। ম্যাম। সেটা নয়, কিন্তু সে ওই জায়গা ছেড়ে সে অন্য জায়গায় চলে গেছে, সেখানে সে থাকছে সবকিছু। আর যতক্ষণ সপ্তাহে 1-8 দিন যতটুকু বোনের সঙ্গে দেখা হচ্ছে, ছেলের সম্পর্ক মধুর সম্পর্ক। একটা জিনিস বলুন ম্যাম, ওনার তো ছোটদা বলছেন, তার মানে ওনার বড়দাও আছে? হ্যাঁ। বড়দাটা কে সেটা কি দেখা না, গেছে? বড়দাকে এই জন্মে ওনার ভালো সম্পর্ক বড়দার সাথে? ওই জন্মে ঠিক ছিল, কোনো খারাপ এই জন্মেও তো এই জন্মে আছে। বড়দাকে দেখতে পায়নি। মানে আপনি এই জন্মে যাকে বলছেন ছোটদা, সে হচ্ছে দাদা? হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে ভাই। মানে ওরা 2 ভাই বোন? হ্যাঁ, না 3 ভাই বোন। তাহলে বড়দার সাথে তার রিলেশনটা কেমন? তার সঙ্গে এমনি নর্মাল। বড়দা এই জন্মে বড়দার সঙ্গে মানে নতুন, এটা নতুন সম্পর্ক। আগে কোনোদিন বড়দাকে তিনি দেখতে পাইনি না, আগের জন্মে বড়দাকে। এটা আমরা একটা কিউরিয়াস ছিলাম। না না, অবশ্যই এগুলো দর্শকরাও জানতে চাইবে যে ওই জন্মের বড়দা তাহলে কি হলো। নিশ্চয়ই ওনাকে দেখেননি, কিন্তু ছোড়দা হয়ে এসেছে এবং সেই রকম সম্পর্ক নারদ 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 নারদ। কিন্তু এই যে চেঞ্জ হয়ে গেল মানসিকতা তা নয়, কিন্তু তার থাকার জায়গাটাই মানে একটা না, মানে ইউনিভার্স, আপনি যে কথাটা এক্ষুনি কিছুক্ষণ আগে বলি, ইউনিভার্স কিন্তু আপনার সাথে সম্পর্ক ভালো করিয়ে দেবে ওনার নিজের মতো করে, ওনার নিজের মতো করে। না আমি তুমি কেউ নই না, আর যার কথা বলছেন তার সেও কেউ না, সেও কেউ নয়। ইউনিভার্স সবটা তার মতো করে সেটেল করবে, যেখানে যেভাবে দরকার সেইখানে সেইভাবে তিনি সেটেল করবেন। ম্যাম, আমরা একেবারেই শেষের দিকে আছি। আপনার যদি আর কোনো ঘটনা বা কোনো কথা বাকি থেকে থাকে, আপনি আপনার মতো রাখতে পারেন। আর একটা ইন্টারেস্টিং, এও এর আগে বলেনি, এ বলেছে নাম বলবেন,
নাম বলতে বলেছে? আবার কাল ফোনে কথা হয়েছে, নাম বলবেন। আর শুধু তাই নয়, আমি আসবো, আমাকে একটু বলবেন, আসবো ফোনে। এবারে যে ঘটনাটা, তার নাম, ক্লায়েন্টের নাম ও বলেছে, বলে দেবেন। এরকম আরো 2-3 জন ক্লায়েন্ট আমায় বলেছে নাম বলেই বলবেন, কিন্তু একদিনে তো এত হয় না, নিশ্চয়ই। পরপর আবার আনবো। এর নাম সুপর্ণা চক্রবর্তী চ্যাটার্জি, যাদবপুরেই থাকে। বাহ। এর যেটা হলো জটা মাথায়, মাথার ডান দিকে সাংঘাতিক জটা, জটার ভারে বিধ্বস্ত, এবং মাথায় প্রচণ্ড যন্ত্রণা, এরও মাথায় যন্ত্রণা, এবং ডিসব্যালেন্স হয়ে যায় যখন চলে, হাঁটুতে আর পায়ে ব্যথা, এগুলোর ইয়ে। এবারে যখন গেলাম পিএলআরে, প্রথমেই দেখছে সাধক চলছে, দল নিয়ে চলছে, দলবল নিয়ে চলছে, চলতে 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 ও, এবং স্বামীর কথা বলিনি, হাজবেন্ড আছেন, মেয়ে আছে, ছেলে আছে, পড়াশোনা করে, মেয়ে এখানে। হাজবেন্ড খুব ভালো, ভীষণ কেয়ারিং, খুব ভালো, কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ রেগে যান। কেন ম্যাম হঠাৎ হঠাৎ এরকম হয় সেটাও দেখব। ঠিক আছে, প্রথমেই দেখছেন গৌরিক বসন, কমণ্ডুল হাতে, দলবল নিয়ে চলছে, পায়ে হাঁটা রাস্তা, সেই সময় কোনো যানবাহন ছিল না। আমাকে আবার কালকেও বলল, ম্যাম একটা পালকিও পর্যন্ত দেখিনি আমার যাত্রার পথে, হয়তো পালকি তো সেই সময় ছিল, কিন্তু আমি দেখিনি। যাত্রা করছে, চলছে চলছে, চলতে চলতে ওনার এক শিষ্য পিছিয়ে পড়ছে বারবার, তারপরে একটা জায়গায় সে বসে পড়লো, চলতে পারছে না, তার পায়ে ভীষণ ব্যথা করছে, পা ফেটে গেছে। তখন উনি ওর পায়ে হাত বোলালেন, এগিয়ে এসে হাত বুলিয়ে দিলেন কিছু তখনকার যা হার্বসে জড়িবুটি, সঙ্গে তো ওরা রাখতো সবসময়, সেটা দিলেন, দিয়ে বলল, তুই সবসময় এরকম ধীরগতিতে চলিস কেন? সাধু বলছে, তুই মানে যে ক্লায়েন্ট ট্রান্সে যাওয়ার পর নিজেকে, যে সুপর্ণা আমার, সে দেখছে নিজেকে সাধু হিসেবে, তারই শিষ্য চলতে চলতে পিছিয়ে পড়ছে, তারপরে পায়ে ব্যথা, পায়ে আঘাত, ওনাকে বলছে একটু তাড়াতাড়ি চলবি, নইলে পিছিয়ে যাস বারবার, আর নে আমি তোর পায়ে ওষুধি দিয়ে দিচ্ছি, আর পাটা তোকে হাত বুলিয়ে দিচ্ছি। বলছে করার পরে ওর আরাম হলো। তারপর ওরা চলছে চলছে। কোথায় চলেছ তোমরা? আমরা চলেছি ঋষিকেশের দিকে। আচ্ছা, কত দূর এগোলে? ঋষিকেশ কত দূর? দূর আছে, মাঝে মাঝে আমরা বিশ্রাম নেই। এখন কোথায় আছো? এই যে একটা গ্রামে ঢুকেছি। এবারে কি করবে? এবারে একটু বিশ্রাম নেব, সন্ধে হয়ে যাচ্ছে তো, আজকে এখানেই কাটাবো। 1 2 3। দেখো আগে কি, আমি বসে আছি গাছের নিচে, সবাই বিশ্রাম করছে, আশেপাশে আমার যারা বাকি শিষ্যরা, আর ওই শিষ্য তোমার যার পায়ে আঘাত লেগেছে একটু দূরে, মনটা খারাপ, বকেছি তো। আলে আচ্ছা, এবারে আমার সঙ্গে একটি খুব অল্প বয়সী মেয়ে থাকে, খুব অল্প বয়সে সে গৃহত্যাগ করে এসেছে। সে কোথায়? সে আমার পাশেই আসে, সে আমার খুব সেবা যত্ন করে। নাম কি? উপালি। আচ্ছা, উপালির চোখের দিকে তাকিয়ে দেখো তো কে হয় এই জন্মে? আমার মেয়ে। ওই জন্মে যে সাধিকা খুব অল্প বয়সী, ও সেবা করত, এই জন্মে মেয়ে হয়ে এসেছে। এই জন্মে মেয়ের সঙ্গে কীরকম সম্পর্ক? খুব ভালো। মেয়ে খুব ভালোবাসে, আমায় খুব যত্ন করে। এরপরে কি হলো? এরপরে উপালি আমাকে খাবার দিচ্ছে। কি দিচ্ছে? খই আর দুধ দিচ্ছে। এই পয়েন্টটা মাথায় রাখবেন, তোমরাও রাখবে, খুব ইন্টারেস্টিং জিনিস পরে বলবো। খই আর দুধ দিচ্ছে। খেলে? হ্যাঁ খেলাম। আর তোমার যে শিষ্য বকো পিছিয়ে পড়ে,
চোখের দিকে তাকিয়ে দেখো কে হয়? আমার স্বামী হন এই জন্মের। তাই? হ্যাঁ। আচ্ছা, এই জন্যেই মাঝে মাঝে রেগে যান, রেগে গিয়ে তোমায় বকাবকি করেন। হ্যাঁ, বুঝতে পারছি। আমি বকাবকি করতাম, ও একটু ঢিলে ঢালা ছিল বলে, কিন্তু আমি তো খুব ভালোবাসতাম। এবার জন্মে তোমার স্বামীও খুব ভালোবাসে। হ্যাঁ, ভীষণ কেয়ারিং আমার স্বামী। আচ্ছা, তারপরে দেখো তো সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে রাত হয়ে সকাল হলো। বাহ! 1 2 3 ওই জন্মের আরেকটু এগিয়ে গিয়ে দেখো কি হলো। আমরা চলছি ঋষিকেশের পথে। আর কতটা? এসে গেছি তো। সরি, প্রায় পৌঁছে গেছি। এরপরে পৌঁছে গেছি। কি করছো? এক্ষুনি পৌঁছলে? না না, বেশ অনেক দিন পরে। এখন এসেছি, অনেক দিন হয়ে গেছে। কি দেখছো? ছোট ছোট কুটির। ছোট্ট ছোট্ট কুটির? হ্যাঁ। এই কুটিরে কি দেখছো? আমি বসে আছি। কি করছো বসে? আমি ধ্যান করছি। ওকে, 1 2 3 এর আগে দেখো, আমি আমার কুটিরের মধ্যে আছি, ধ্যান করছি। ঠিক আছে, ধ্যান করছো। 1 2 3 এগিয়ে যাও। এরপরে কি হলো? আমি বসে আছি একটা গাছের নিচে। উপালি আছে? হ্যাঁ, উপালি তো আছেই। ও আমাকে খুব সেবা করে। আর কি অন্য কোথাও যাওয়ার ইচ্ছে আছে? না, বাকি জীবনটা আমি এই ঋষিকেশেই কাটাবো, এই আমার পর্ণ কুটিরেই কাটাবো। বাহ, ঠিক আছে। কি অবস্থায় নিজেকে দেখছো? তোমার যে এই জন্মে যে সমস্যা, মাথায় জটা, কি দেখছো? আমার মাথায় বিরাট জটার চূড়ো করা। ওই যে যে জন্মে নিজেকে সাধক দেখছে, তপস্বী দেখছে, এইবারে দেখছে মাথায় বিশাল জটা, সেটা একেবারে চূড়ো করে দেখবে, অনেক সন্ন্যাসীরা করে রাখে। যেটাকে আমাদের ইংলিশে বা ডেড লক্স বলে। হ্যাঁ, বলছে সেইভাবে আমার জটাটা চূড়ো করা আমার মাথায়। তাহলে তুমি বুঝতে পারছো এই জন্মের জটাটা তোমার কোথা থেকে এসছে? হ্যাঁ, আমি বুঝতে পারছি। ওই জটাই আমি এই জন্মে আবার আমার গ্রো করেছে। তাহলে দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেলে। হাজবেন্ড কেন মাঝে মাঝে রেখে যায়, আর মাথায় কেন জটা? হ্যাঁ, মাথা যন্ত্রণা। হ্যাঁ, আর পড়ে যাও কেন, মানে ডিসব্যালেন্স হয়ে যাও কেন? আচ্ছা, আমি তোমাকে 1 থেকে 5 গুনবো, তুমি ওই জন্মের সেই মুহূর্তে চলে যাবে। 1 2, আরো পেছনে, 3 4, সময়ের আরো পেছনে, এবং ঠিক সেই মুহূর্তে যেখান থেকে তুমি বয়ে এনেছো তোমার মাথার যন্ত্রণা আর ডিসব্যালেন্স, হাঁটতে গেলে। অ্যান্ড 1, দেখো আমি গাছের তলায় বসে আছি, মাথায় বিশাল জটা, ধ্যান করছি, আশেপাশে শিষ্যরা রয়েছে। তারপরে আমার শরীরে একটা কষ্ট হচ্ছে, পাটা কাঁপছে, আর আমার মাথা ফেটে গেল। কি হলো? আমার মাথাটা একেবারে ফেটে গিয়ে মাথা ব্রহ্ম তালু দিয়ে রক্ত বেরিয়ে আসছে, প্রচুর রক্ত বেরোচ্ছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে রক্ত। তোমার বয়স কত এখন? 30 বছর বয়স। তার মানে খুব কম বয়সে সাধকের জীবন শেষ হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারছো এই জন্মে কেন মাথায় যন্ত্রণা? হ্যাঁ, তাহলে তোমাকে আর মৃত্যুর ইয়েতে নিয়ে যাওয়ার দরকার নেই, তোমার মৃত্যুর দৃশ্য দেখে নিলে। হ্যাঁ, শেষ হলো।
কেন মৃত্যু হয়ে গেল। তারপরে সোল ট্রাভেল যেগুলো, সেগুলো আর আমি এখানে বলছি না। ফরগিভনেস, কট কাটিং, সেশন শেষ হয়ে গেল। পরের দিন জিজ্ঞেস করাতে বলল একটা পায়ে ব্যথা একটু কমেছে। মাঝখানেও ফোন করেছিল, এগিয়েছে। আবার কালকে যখন কথা হলো তখন বলছে ম্যাম ম্যাজিক। আমি বলি ম্যাজিকটা কি? মাথার যন্ত্রণা আমার একদম নেই। আমি যে অত কষ্ট পেতাম মাথার যন্ত্রণায়, একদম ওটা সব থেকে বড় ম্যাজিক আমার জীবনে। আর হাঁটা চলা অনেকটা কমেছে, ডিসব্যালেন্স হওয়াটা কম হচ্ছে, পায়ের ব্যথাটা অনেক কমেছে, আর অন্যান্য জিনিসগুলো অনেকটা ভালো হয়েছে। তবে গভীর তো নিজেই বলছে সমস্যা তো অনেক পুরনো আমার, আর তো ধীরে ধীরে ওটা ঠিক হবে। আর যেদিন মানে পরের দিন সন্ধেবেলা যখন আমি ফিডব্যাক নিচ্ছি, দুধ খইয়ের কথা বলেছিলাম মনে রাখবে, আমায় বলছে ম্যাম কাল সন্ধেবেলা কি হয়েছে জানেন আমার সেশনের পর? আমি না। বলছে সারা সন্ধে সারা রাত আমি একা না, আমি আর আমার মেয়ে দুধ আর খইয়ের গন্ধ পেয়েছি। আমার ঘরে খই, একটা দানা খই ছিল না, আসেওনি 1 মাসের মধ্যে। আমি একা পাইনি, আমার মেয়েও পেয়েছে দুধ আর খইয়ের গন্ধ। ওই যে দুধ আর খই খেয়েছিল সেই জন্মে, উপালি দিয়েছিল মনে আছে যখন বিশ্রাম করছিল ঋষিকেশ যাওয়ার পথে, সেটা ওর এই যে 5 লাইভ দর্শনে এসেছে, সেইটা ওর সেই দিনই সেই দুধ খইয়ের গন্ধ সারা সন্ধ্যা এবং রাত পর্যন্ত ওর রান্নাঘর এবং ওর ঘরে ছড়িয়েছিল। বলছে অপূর্ব গন্ধ ম্যাম, অপূর্ব গন্ধ। মানে 5 লাইভ শুধু দর্শন নয়, তার অনুপ্রভাবটাও সেই সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত ওর ছিল। এটাও অত্যন্ত ইন্টারেস্টিং এই বিষয়টা, এই কেসটা। আমি ওর সঙ্গে একটু তোমাদের একদম একদম কথা বলি। ওই জন্মেও ও ছিল জমিদার। এবার অনেক সময় না কখনো কখনো ক্লায়েন্টরা বলে সবাই জমিদার হয় না। আমার যত কেস তার মধ্যে গোটা 10 জমিদারের কেস পেয়েছি। আজকের ঘটনা এসে গেল 2 জন জমিদার। ও ছিল বাংলাদেশে ফরিদপুর গ্রামের জমিদারের ছেলে। ও জমিদার ছিল না, জমিদারের ছেলে ছিল। ওকে, এবং ওর যে বিষয়টা ছিল সেটা হলো মাঝে মাঝেই ওদের বাড়িতে সাধু আসতেন। এক সাধু বাবা আসতেন দলবল নিয়ে। বাংলাদেশে পূর্বাশ্রম, মায়ের নাম ছিল অপর্ণা চক্রবর্তী আর বাবা নির্মল চন্দ্র চক্রবর্তী। ঠিক আছে, ফরিদপুরের গ্রামটা সঠিক বলতে পারেনি। বলছে ওই যখন সাধু আসতেন না, আমি মাঝে মাঝে ওনার সঙ্গে পালিয়ে যেতাম। মানে ওনারা সাথে যেতে চাইতাম কিন্তু নিয়ে যেত না, আমি পালিয়ে যেতাম। কেন, ওরা তো ডেরা বেঁধে থাকতো। গ্রামে এলে আমি আবার উনি আমাকে ফিরিয়ে দিতেন। প্রায় 10 বার আমি বাড়ি ছাড়া হয়েছি, আবার উনি বুঝিয়ে বাঝিয়ে আমার বাড়ি পৌঁছে দিয়েছেন লোক দিয়ে। কিন্তু ফাইনালি যখন চলে যাই আর উনি ফেরাতে পারেননি। একেবারে আমি ওই সন্ন্যাস জীবনে ওনার সাথে থাকতে থাকতে শিষ্য হই, চলে যাই। তখন ওই জন্মে ওনার নাম ছিল হংস মহারাজ। ঠিক আছে, এটা হলো ওই ঘটনা। এবং এই জন্মে যে ওনার গুরুজি মহারাজ, সেই ওই জন্মে যে সাধু ছিলেন, যার জন্য উনি বাড়ি পালিয়েছিলেন, বাড়ি থেকে সন্ন্যাস নিয়েছিলেন, এই জন্মেও উনি এসেছেন এবং ওনার গুরুমা এসেছেন। এবং গুরুমা, ওনার স্পিরিট গাইড এবং গুরুমা ওনাকে সোল লেভেলে নিয়ে গেছিল, আশ্চর্য বিষ্ণু লোকে নিয়ে গেছিল। ওনার সঙ্গে আমি কথা বলিয়ে দিই। হ্যালো, হ্যাঁ সুপর্ণা, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তোমার কি কি উপকার পেয়েছো পিএলআর করে, খুব ছোট্ট করে বলবে কি দেখেছো। আর তোমার যে ওই জন্মের যে গুরু ছিলেন, যার জন্য তুমি গ্রাম ছেড়েছিলে, পালিয়েছিলে, 10 বার বাড়ি ছেড়ে পালিয়ে উনি ফেরত দিয়ে দিতেন তোমাকে ফাইনালি যখন, তিনি কে হন এই জন্মে, তার নামটা বলো, তোমার অভিজ্ঞতাটা ছোট্ট করে, এবং কি উপকার পেয়েছো তুমি সেটা ছোট্ট করে বলো। হ্যাঁ, সেই ওই জন্মের গুরু আমার এই জন্মেরও গুরু। আচ্ছা, এবং এই জন্মেরও গুরু। আর সিদ্ধাত্মানন্দ পরমহংস ওনার নাম। আর আমি তখন ওই আগের জন্ম যেটা দেখেছিলাম 1200, বা তখন তো মাথায় প্রচন্ড জটা ছিল আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওরকম। আর তখন সবাই রাস্তায় এমনি হেঁটে যেত, কোনো কনভেন্স ছিল না। আর এই যে মাথার যে ব্যথাটা, সেটা তো একদম মিরাকেলি চলে গেছে। মাথার ব্যথাটা একদম মিরাকেল।
আর ওটা সব চলে গেছে। আর পায়ের ব্যথা ট্যাথা গুলো আস্তে আস্তে যাচ্ছে। আচ্ছা, আর খই হ্যাঁ, দুধের আর গন্ধটা পেয়েছিলে? হ্যাঁ, বাড়িতে সেদিন হ্যাঁ বলছিলাম যে আমি বসে রয়েছি পঞ্চবটিতে, তখন একটি ছোট্ট মেয়ে এসে আমাকে খেতে দিচ্ছিল। আবার ছোট মেয়েটার চোখ দেখে মনে হলো যে ও তো আমার এই জন্মেরই মেয়ে, হুম, কিন্তু ও তখন খুব ছোট ছিল। উপালি, যাই হোক, উপালি। হ্যাঁ উপালি উপালি, হ্যাঁ হ্যাঁ। তারপরে ও খেতে দিচ্ছিল আমাকে খই মুড়ি, এই খই দুধ। হুম, এবার সেই তখনকার দিনে বোধহয় কনকচুর খই টই পাওয়া যেত, খুব সুন্দর গন্ধ, হুম, তাতে কলা টলা দিয়ে দিয়েছিল। এইবার তারপর থেকে সারা বাড়ি আমিও পেয়েছি, আমার মেয়েও পেয়েছে। এবার আমার মেয়ে এসে আমাকে বলছে, মা আমাদের এই যে যেতে খাওয়ার জায়গায় এত এরকম করে খইয়ের গন্ধ, দেখো কি সুন্দর, মানে ওই দুধ খইয়ের গন্ধে পুরো ভর্তি হয়ে গেছিল আমাদের বাড়িটা। হ্যাঁ, হ্যাঁ, মানে অসাধারণ অভিজ্ঞতা বলো এটা। অসাধারণ অসাধারণ, ভাবিনি তো। মানে ওই হ্যাঁ, জন্মে যেটা অসাধারণ। খেয়েছো তার গন্ধ এই জন্মে পিএলআর এর পরে তুমি পেয়ে গেছো সেই হ্যাঁ সময়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সারা বাড়ি ভরে গেছিল এবং অনেকক্ষণ ছিল সেটা, স্টে বাহ। করেছে। বাহ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব ভালো লাগলো। তোমার ইয়েটা আমি শেয়ার করেও দিয়েছি, তোমার নাম দিয়েই তুমি বলেছিলে, করে দিয়েছি। অন দ্য ক্যামেরা আচ্ছা। হচ্ছে ব্যাপারটা, অন দ্য ক্যামেরা কথা অন হচ্ছে। দা ক্যামেরা কথা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সবাই খুব আচ্ছা। খুব ভালো লাগলো সবার, আমাদের দর্শকদেরও খুব ভালো লাগবে বিষয়টা। ভালো থেকো, আচ্ছা। আর তুমি আমাদের সঙ্গে আসার জন্য ফোনে অনেক অনেক ধন্যবাদ। গড ব্লেস ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে, আর কিছু বলবে, বলার আছে তোমার পিএলআর সম্পর্কে, মানে অন্যদের দর্শকদের? না, আমার এটাই বলার যে অভিজ্ঞতাটা দারুণ, মানে যারা করেননি এখনো করুন, করলে মানে একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হবেন, যেটা আমরা ভাবিনি, ভাবতে পারিনি, সেরকম অভিজ্ঞতায় চলে যাচ্ছে। হ্যাঁ ওকে, ওকে, থ্যাংক ইউ, রাখি। হ্যাঁ হ্যাঁ ওকে, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাম, এত সুন্দর করে ফিডব্যাকটাও আমরা পেলাম। আর একটা জিনিস জানবো, যেটা হচ্ছে আপনি মেডিটেশনও করান, হ্যাঁ, সেই ব্যাপারটা যদি একটু রাখেন। মেডিটেশন বলতে হোপোনোপো ওটা, এছাড়াও সুইস ওয়ার্ডও হয় আমার। তবে ওগুলো আমি ওই যে টাকা নিয়ে বা মানে দক্ষিণা নিয়ে করানো সেটা না, যখন দরকার, যারা পিএলআর এর ক্লায়েন্ট বা রেইকির ক্লায়েন্ট, তাদের যখন দরকার পড়ে কোনো ক্ষেত্রে, তখন আমি হোপোনোপো প্রেয়ার এমনি আমি তাদের দিয়ে দিই, প্লাস সুইস ওয়ার্ড এগুলো আমি দিয়ে দিই। আর এছাড়া আমার আছে, আমার যেটা হলো আমাদের হিপনো হিলেও লাগে, যেটা ওগুলো পেড মেডিটেশন। আর পিএলআরেও একটা মেডিটেশন দেই, গাইডেড মেডিটেশন বলে, ওটা তো অসম্ভব ভালো। এই যে যার কথা বললাম, যে ওই যে জমিদার ছিল, ভুলে কেউ যেন মানে উম, মনে হয় যেন কেউ কাউকে কথা দিয়ে এসেছি, সে তো নিজে আমাকে পরের দিনই, একদিনই মেডিটেশনটা শুনে, আমরা তো ফিডব্যাক নেই, বলছে ম্যাম আমি ইনসোমিয়ার পেশেন্ট, ওষুধ ছাড়া ঘুমোতে পারি না, আমি কালকে একবার শুনেছি, আমার কি আরাম, আমি ওষুধ ছাড়া ঘুমিয়েছি। মানে এটা সব থেকে বড় ফিডব্যাক আমার আমার এই 20 মিনিটস গাইডেড মেডিটেশনটায়, যেটা হলো ঘুম, যাদের ঘুমের প্রবলেম, ভীষণ ভালো ঘুম, মানে ইনসোমিয়ার পেশেন্ট প্রচুর আছে এখন তো, ভীষণ প্রচুর, এইটা প্রচুর, প্রচুর। ইনসোমিয়া না হোক এমনিতে ঘুম আসে না রাতের পর রাত, চিন্তায় ম্যাম চিন্তায়। মেডিটেশনটা শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছি। এছাড়া এটার প্রচুর উপকারিতা আছে, যেমন মেডিটেশন শুনতে শুনতেই, মানে যে 6 দিনের স্প্যানটা, তার মধ্যেই যার সম্পর্কে সে পিএলআর করতে চেয়েছিল, জানার জন্য সেই ব্যক্তি কেমন, বলছে আমি সেই উত্তর পেয়ে গেছি, আমার কাছে তার তথ্য এসে গেছে, মানুষটা ভালো না, আমি আর এগোবো না তার দিকে। এরকম ঘটনাও ঘটে। মানে ওটা এতটা তোমাকে সোল লেভেলে এতটা অ্যাটাচ করে দেবে, যে ডিভাইন তোমাকে পথ দেখাবে, মানে কানেক্ট করে দেবে বলতে গেলে। একদম তোমাকে এগিয়ে দেবে। এই মেডিটেশনটা আমার হিপনো হিলেও হয়, পিএলআরও দিই, যখন হিপনো হিল দরকার দিই। এছাড়া যদি কেউ চান ব্যক্তিগতভাবে, যদিও এটা পেড, সেটাও নিতে পারেন। তাদের সমস্যা থাকলে, কিছু কিছু ব্যাপার আছে না, যার জন্য পিএলআরেরও দরকার নেই, যার জন্য হিপনো হিলেরও দরকার নেই, কিন্তু মেডিটেশন বা কিছু ধ্যান, হুম। সেইগুলো আমি দেই বা সেইগুলো হয়। কেউ ইন্টারেস্টেড থাকলে নিশ্চয়ই হুম, ইন্টারেস্টেড contact থাকলে, মানে করতে ম্যাম আপনি যা প্রথমে করেছেন, তারপরে একটা ভালো মানে একটা ওয়াইব গেছিল, যে আপনি নিজেই জানেন, আপনি প্রথমেই বলেছেন।
আর নাম্বার দেওয়া আছে ম্যাম অন দ্য স্ক্রিনে। হ্যাঁ, আর একটা কথা, এরপরে তো আমি আবার আসবো। হ্যাঁ, এবার যদি লোকেরা চায়, হ্যাঁ, প্রতি মাসে যদি আশা ম্যামকে চায়, যদি এবার তাদের উপর ডিপেন্ড করছে, বা আপনারও দেখুন ম্যাম, আপনি হ্যাঁ, একজন সময় এই টিচার। যে কবে থেকে বলছো তোমরা, আমি তো আমাদের আগের আসতেই মাসে পারছি না, ডেট হয়েছিল, ডেট দিতেই পারছি 22 না। তারিখ না 21 তারিখ একটা ডেট হয়েছিল না ম্যাম? আগের মাস। আজকে এর ডেট হয়েছে। কিন্তু দেখুন, আপনার একটাই কথা আমার এত ভালো লাগে, যা লেখা আছে সব উপরওয়ালার হাতে। ওনার হাতে, উনি যে সময়টা নির্দিষ্ট করেন, এটা আমি আমার প্রিয় দর্শকদের, শ্রোতাদেরও বলবো, কোনো কিছুতে না আপনারা উতাবলা হবেন না, বা হতাশ হয়েও হবেন না। তার কারণ ঈশ্বরের উপর সমস্ত রাখবেন, ডিভাইনের উপর সমস্ত রাখবেন, তার ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না। আর আপনি যদি কমপ্লিটলি তার উপর নির্ভর করে ছেড়ে দেন, তিনি পথ দেখাবেনই, এবং তার সময়টা কিন্তু উপযুক্ত সময়। ভাববেন না দেরি হচ্ছে, যে সময়টা আপনার জন্য সব থেকে ভালো, তিনি সেই সময়টা আপনাকে দিয়ে করিয়ে নেবেন সবকিছু। নিশ্চয়ই। আচ্ছা, আরো যদি গল্প এরকম শুনতে চান, প্রতিদিন ধরো সপ্তাহে অন্তত 2-3টে, আমার যে ইউটিউব চ্যানেল, আগের বারও বলেছি, হ্যাঁ, নামটা একটু বলে দিন ম্যাম হ্যাঁ, ডেসক্রিপশনে। আর তুমি তো লিংক দিয়েই লিংক দাও। দিয়ে দিয়েছি। ওকে, আনটোল্ড মিস্ট্রিজ অফ আশা সাক্সেনা, আনটোল্ড মিস্ট্রিজ অফ আশা সাক্সেনা। এখানে এলে আপনারা আরও এরকম সুন্দর সুন্দর গল্প, সাক্ষ্য, এবং এছাড়াও আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন। সেখানে কিছু মেডিটেশন, হোপোনোপো, অনেক কিছু আমার আছে, যেগুলো এমনিতেই আপনারা ঘরে বসে শুনে, মানে সেগুলো ব্যবহার করলে উপকার পাবেন। আমি অবশ্যই অনুরোধ করব, আপনারা আসুন, চ্যানেলটায় আসুন, দেখুন, সাবস্ক্রাইব করুন, এবং কেকে পডকাস্টকেও অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভীষণ ভালো কাজেরা করছে, এবং বাকি এই মডালিটিতে যারা রয়েছেন, যারা চান এরকম এসে বলবেন, দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে পৌঁছে যাবে, এবং যাদের প্রয়োজন, আমাদের মতো স্পিরিচুয়াল হিলারদের যাদের প্রয়োজন, আমার ধরুন শুধু পিএলআর, কিন্তু কত রকম স্পিরিচুয়াল মডালিটি আছে, বিভিন্ন জন আপনারা প্র্যাকটিস করেন, প্রচুর হিলারের কিন্তু প্রচুর প্রয়োজন। আমরা আজকে যে সময় পৌঁছেছি, মানুষের ঘরে ঘরে কষ্ট, দুঃখ, নানা রকম সমস্যা, শুধু অর্থনৈতিক সমস্যা কিন্তু সমস্যা নয়, মানসিক শান্তি, সম্পর্ক, তো সকলেরই প্রয়োজন আমাদের মতো হিলারকে। আপনারা কেকে পডকাস্টে আসুন। এরা যে মতলব একটা টোকেন মানি নিয়ে এরা যেটা করেন, কেউ করে না, কেউ না, যে এত যৎ সামান্য একটা টোকেন মানি নিয়ে ওরা এই পডকাস্টগুলো করান, আপনারা একবার এলে বুঝতে পারবেন, বা ওদের সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারবেন যে ওই সামান্য পরিমাণ টাকা দিয়ে কত ভালো কাজ করছে। আমার সবার কাছে, সমস্ত হিলারদের কাছে অনুরোধ রইল, আপনারা কাজ করুন একবার কেকে পডকাস্টের সঙ্গে। এই অসাধারণ অভিজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আমার কিছু বলার নেই, সব বলে দিয়েছেন ম্যাম। আর আজকে আমাদের গেস্ট আবারও আশা ম্যাম, আর ক্যামেরার পিছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। সকলকে আমার প্রণাম, সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকুন, ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। ধন্যবাদ।